তারপরে ওদেরকে ভিডিও দিয়ে দিই করার নেই। আমরা বলেছিলাম দেখছিলেন পরে ডেভিডসন দেখছিলেন, হ্যাঁ কথা লেখা আছে সব কথা কিন্তু আপনার জন্য না। এই ডেভিডসন আপনারা পড়েন, এই ডেভিডসন এক্সপিরিয়েন্স পার্ট 1 যারা দেয় তারা পড়ে, এই ডেভিডসন যারা এক্সপিরিয়েন্স পাস করে তারাও পড়ে। কথা বলেন না, কারণ এই একই ডেভিডসন আপনিও পড়েন, আবার এক্সপিরিয়েন্স পার্ট 1 যারা দেয় তারাও পড়ে, আবার যারা এক্সপিরিয়েন্স পাস করে যায় বিশেষজ্ঞ ডাক্তার তারাও এটা পড়ে পাস করে। তাহলে বুঝতে পারতেছেন সবার জন্য সব সময় সবটুকু দরকার নেই। যারা এক্সপিরিয়েন্স পার্ট 2, ধরেন আমি পরীক্ষা দেবো সামনে, আমার লিগে সব ঠিক আছে। আমার যারা এক্সপিরিয়েন্স পার্ট 1 দিবে তাদের জন্য চিকিৎসা ট্রিটমেন্ট বাদ, ট্রিটমেন্ট ছাড়া বাকি সব লাগে, অ্যানাটমি, ফিজিওলজি, ডিজিজ প্যাথোলজি, সায়েন্স ইনভেস্টিগেশন এগুলো লাগে, ঠিক আছে। আর আপনাদের জন্য আবার এর থেকেও কম, ঠিক আছে। কাজেই সব আমাদের জানার দরকার নেই, আমাদের যতটুকু লাগবে ফিউচারে আমরা ততটুকু আলোচনা করবো, ঠিক আছে। আসেন গতকালকে আমরা যতটুকু আলোচনা করছি ডেভিডসনের প্রথম অংশ, ঠিক না। এখানে একটা জিনিস একটু এক নম্বর আমরা আরবিসি বলছিলাম, ট্রান্সলেট আর কি ছিল পার্টিকেল ডব্লিউসি না, এই তিনটা জিনিস বোর্ডে কতটুকু অনেক ছোটো দেখা যায়, স্মরণ নেই। আরবিসি তৈরির জন্য লাগে হলো ইলেকট্রোপয়েটিক, প্লাটিলেট তৈরির জন্য লাগে থ্রম্বোপয়েটিক। প্লাটিলেট একটা নাম কি, থ্রম্বোসাইট না, থ্রম্বোপয়েটিক। আর ডব্লিউসি তৈরির জন্য লাগে গ্রানুলোসাইট, কলোনিক স্টিমুলেটিং ফ্যাক্টর, ঠিক আছে। গ্রানুলোসাইট, মনোসাইট, ঠিক আছে। এখন আসেন একটা পেশেন্টের যদি থ্রম্বোপয়েটিন না থাকে কোনো কারণে, তাহলে কি হবে, আরবিসি তৈরি হবে ঠিক মতো? হবে না। তাহলে আমাদের জানতে হবে যে এই থ্রম্বোপয়েটিনটা আসে কোন কোন জায়গা থেকে, এটা জানা জরুরি কিনা। তাহলে থ্রম্বোপয়েটিন আসে কোন জায়গা থেকে, তাহলে আমাদের কি বলে ইলেকট্রোপয়েটিন, ইলেকট্রোপয়েটিন কি আমরা পুরো লেখা আমি লিখব না। ইলেকট্রোপয়েটিন আসে প্রথম এক নম্বর কিডনি থেকে 85%, থেকে আসে কি 85%, এরপরে আসে লিভার থেকে আসে, ঠিক আছে 5 to 10%, এরপরে আসে কোথা থেকে, এরপরে সেরেবেলাম এখান থেকে আসে 1%, এরপরে আসে কোথায়, ইউটেরাস, এখান থেকে ধরেন 1%। আলটিমেটলি এই 3 জন মিলে আমাদের 5 থেকে 15%, মানে একাই হলো 85%, ঠিক আছে। এগুলো হলো মেজর সোর্স, এছাড়াও আরও অনেক জায়গা থেকে আসে যেগুলো আমাদের না জানলে চলবে, ঠিক আছে। তাহলে লিভার, সেরেবেলাম, ইউটেরাস এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে খেয়াল করেন, তার মানে যদি কোনো পেশেন্ট খেয়াল করেন কিডনি নষ্ট হয়ে যায়, যেমন সিকিডি, ক্রনিক কিডনি ডিজিজ, কিডনি নষ্ট হয়ে গেল কোনো কারণে, কিডনি ফাংশন কমে গেল, তাহলে এরিথ্রোপয়েটিন কমে যাবে না, কমে যাবে, তার মানে এনিমিয়া হবে, তার মানে সিকিডিতে এনিমিয়া হবে। লেখার দরকার নেই, যখন সিকিডি করাবে ওই যে স্যার আমাদের নেফ্রোলজি স্যার আছে আরও বিস্তারিত শিখবেন, আমি খালি মাথা রাখি, ঠিক আছে। এগুলো জানি জাস্ট মাথা রাখে, খালি এই চারটা নাম জানতে হবে। মানে কিডনির ফাংশনে যদি সমস্যা হয় তাহলে এরিথ্রোপয়েটিন কমে যাবে, এরিথ্রোপয়েটিন যদি কমে যায়, হ্যাঁ ভিডিও চলতেছে, ঠিক আছে, ওই ভিডিওটা পরে ওদের গ্রুপে আপলোড দিয়ে দিন, এছাড়া কিছু করার নেই আসলে। যদি একটু মানে হঠাৎ কোনোভাবে ক্যান্সেল হয়ে যায় স্যার বলেন। হ্যাঁ স্যার 4 GB হবে না, এগুলো আজকে যারা পুরো বসে শুনতেছে আপনি ইয়ে করতে পারেন, ওইটাও এখানে দিয়ে রাখেন, অন্তত অডিও ওই মতো শুনবে। আমার মনে তো কানেক্ট করা, হ্যাঁ তাহলে আমাদের এখানে জানার বিষয় কি, জানার বিষয় হলো
যে আমাদের আবার আপনাদের কিছু বলি যে আরবিসি তৈরির জন্য লাগে ইলেকট্রোপয়েটিন, প্লাটিলেটের জন্য লাগে থ্রম্বোপয়েটিন, এগুলো হরমোন, এগুলো কি সব হরমোন। আরবিসি তৈরির জন্য লাগে গ্যালভাসিক মানুষের। এখন আমাদের বিষয় হলো যে ইলেকট্রোপয়েটিনটা আসে কোন জায়গা থেকে? এক নম্বর কিডনি থেকে ম্যাক্সিমাম 85%, লিভার, সেরেবেলাম, কিছুটা সেগুলো থেকে আসে, বাকি 15%। হ্যাঁ, এখন কোনো কারণে কিডনিতে যদি প্রবলেম হয় তাহলে কী হবে? যখন কিডনির ফাংশন কমে গেল তাহলে ইলেকট্রোপয়েটিন কমে যাবে, ইলেকট্রোপয়েটিন কমলে এনিমিয়া। তাহলে একটা বড় উদাহরণ হচ্ছে সিকেডিতে এনিমিয়া হয়। ঠিক আছে, যে সকল পেশেন্ট ডায়ালিসিস পায় আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ এরকম হয় দেখবেন যে তাদের 1-2 মাস পর পরে রক্ত দেওয়া লাগে, অথবা তাদেরকে ইলেকট্রোপয়েটিন দেওয়া লাগে। ইলেকট্রোপয়েটিন দাম হলো 10,000 টাকা, অনেক দাম, এখানে লাভ টাকা নেই। তাহলে কিডনিতে যদি ফাংশন কমে যায় তাহলে ইলেকট্রোপয়েটিন কমে যাবে। ঘটনা যদি উল্টো হয়, কিডনিতে টিউমার হইল, রেনাল সেল কার্সিনোমা, মানে তাহলে কী হবে? উল্টা ইলেকট্রোপয়েটিন বেড়ে যাবে। ইলেকট্রোপয়েটিন বাড়লে কী হবে? তাহলে কী হবে? পলিসাইক্লিক হবে। ক্লিয়ার? ঠিক না? তাহলে জাস্ট এতটুকু, এই দুটোই মনে রাখেন, বাকিগুলো মনে না রাখলে চলবে। তাহলে দেখেন ফাইব্রয়েড ইউটেরাস কনসেন্ট সিস্টেম, তাহলে ফাইব্রয়েড ইউটেরাস হলে ইলেকট্রোপয়েটিন বাড়বে, ইলেকট্রোপয়েটিন বাড়লে পলিসাইক্লিক, ঠিক না? তাহলে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে একটা পেশেন্টের লিভারে যদি, লিভারে কী হয়? ক্যান্সার হইল, লিভার সেল আমরা জানি কি হেপাটোসেলুলার কার্সিনোমা, HCC বলে, ঠিক আছে, হেপাটোসেলুলার কার্সিনোমা তাহলে কী হবে? ইলেকট্রোপয়েটিন বাড়বে, বাড়লে আরবিসি বাড়বে। তাহলে এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, এগুলো জানি না। এবার আসেন থ্রম্বোপয়েটিন, এটা ফুললি 100% তৈরি হয় লিভারে। থ্রম্বোপয়েটিনটা কোথায় তৈরি হয়? লিভারে। তাহলে থ্রম্বোপয়েটিন যদি লিভারে তৈরি হয় তাহলে এটা তৈরি হয় কোথায়? লিভার। তাহলে এবার খেয়াল করেন, এবার যদি পেশেন্টের কী হয়? সিরোসিস, মানে CLD, ক্রনিক লিভার ডিজিজ অথবা সিরোসিস, লিভারের একটা ডিজিজ, যেখানে লিভার কী হয়? আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যায়, লিভারের সিনথেটিক ফাংশন কমে যায়, অ্যালবুমিন কমে যায়। আবার লিভারের সেলগুলো যেহেতু আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা ফাইব্রোসিস হয়ে যায়, তাহলে থ্রম্বোপয়েটিনও কমে যায়। তাহলে থ্রম্বোপয়েটিন কমলে কি প্লাটিলেট কম পাওয়া যাবে? ঠিক, তাহলে কম পাওয়া যাবে। আবার ধরেন আমাদের যে ডেঙ্গু হয়, চিকুনগুনিয়া, যে কোনো ভাইরাল ফিভারে আমাদের প্লাটিলেট কমে, সেটার কারণ হলো ওই ভাইরাল ফিভার কী করে? বোন মেরুকে সাপ্রেস করে, ওইটার হিসাব আলাদা, মানে ফ্যাক্টরিকে সাপ্রেস করে দেবে, তখন প্লাটিলেট কমে। আর এইখানে কি? এখানে স্টিমুলেটর যে হরমোন, সে হরমোনকে সাপ্রেস করে দেবে। অনেক কিছুই হতে পারে, ঠিক না? মনে করেন একটা ফ্যাক্টরিতে, মনে করেন আপনি কী তৈরি করবেন? আপনি ধরেন যে তৈরি করবেন সিম্পল ধরেন চানাচুর, তাহলে প্রথম সমস্যা র ম্যাটেরিয়ালস নাই, চানাচুর তৈরি হবে? র ম্যাটেরিয়ালস আছে কিন্তু ফ্যাক্টরি নষ্ট হবে। আচ্ছা, র ম্যাটেরিয়ালসও আছে, ফ্যাক্টরিও আছে, কর্মী নেই, হবে চানাচুর? আবার র ম্যাটেরিয়ালসও আছে, ফ্যাক্টরিও আছে, কর্মীও আছে, কিন্তু তো ভ্যানে ভ্যানে করে প্রত্যেকটা দোকানে দিয়ে আসতে হবে, তাহলে হবে? হবে না। তার মানে কি? কাঁচামাল লাগবে এক নাম্বার। কাঁচামাল হইল আয়রন, অমক টমক ইত্যাদি, মিটিং অ্যালার্ট। আচ্ছা ঠিক আছে, 4 লিটার রেডিং। তাহলে বিষয়টা হলো র ম্যাটেরিয়ালস হলো যে আপনাদের বিভিন্ন রকমের জিনিসপত্র লাগে সেগুলো, ঠিক আছে। আর ফ্যাক্টরি কি বনবেল, ঠিক না? এখন বনবেল থেকে আবার পেরিফেরাল সার্কুলেশনে আসতে হবে, এই আসার জন্য বাহক আছে, সেটা সমস্যা। আবার যেখানে যায়, মনে করেন আপনি মাঝে মাঝে হয় না যে পেপারের গাড়িতে, বিভিন্ন সংবাদকর্মীদের গাড়িতে আগুন লাগায় দেয়, ঠিক না? আর ওই অমক পত্রিকা অমক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে লিখছে, বাস তার ইয়ে করে দিল, ওই সংবাদপত্র পুড়ে দিল, অথবা গাড়ি ভাঙচুর করে দিল, হতে পারে না? এরকম হইতে পারে। পেরিফেরাল কুলিং, যেমন কোনো কারণে পেশেন্টের স্প্লিনের সমস্যা, তাহলে কী হয়? ওই স্প্লিন দিয়ে রক্ত যাওয়ার সময় সব হয়ে যায়, হাইপার স্প্লিনিজম বা হাইপো স্প্লিনিজম যাই বলে। হ্যাঁ, তাহলে এই যে বিষয়গুলো, ঠিক আছে, তাহলে বিভিন্নভাবেই কিন্তু আমাদের সমস্যা হতে পারে। এত কিছু একসাথে মনে রাখার কারণে আস্তে আস্তে এগুলো মনে হয়। হ্যাঁ, তাহলে থ্রম্বোপয়েটিন যদি কমে তাহলে আমাদের লিভারে যদি সিরোসিস হয় তাহলে থ্রম্বোপয়েটিন কমে, থ্রম্বোপয়েটিন করলে প্লাটিলেট কমে। তাহলে সিরোসিসের পেশেন্ট, এটা আপনাদের এই যে মানে ইতিহারে যে ব্লড টেস্টগুলো থাকবে মেডিসিনের মধ্যে, সিরোসিস, CLD একটা এখন ধরে রাখি, কারো না কারো করবে। তারপরে COPD কারো না কারো করবে, করবে না? করবে। তাহলে সাদা জিজ্ঞেস করে CLDর একটা পেশেন্ট, মোটামুটি ক্লিনিক্যাল সব জিজ্ঞেস করে, এখন বলে কী ইনভেস্টিগেশন করবা? তখন না বলবেন যে CBC করবো স্যার, তখনই আপনাকে বলবেন CBCতে কী পাবো, লেখা আছে। তাহলে এটা কিন্তু ওই যে তখন আবার মনে করেন আপনার করবে কি COPD। হ্যাঁ, COPD আপনারা এখনও করেন না, যখন করবেন তখন পারবেন, সমস্যা নেই। COPD পেশেন্টে আমার করছিল COPD, বলে যে তুমি কী পরীক্ষা করবো? আমি বললাম স্যার
there was some general investigation and specific investigation. এভাবে বলতে হয় স্যার জেনারেলি কী করবো আমি স্যার সিবিসি করবো, সিবিসিতে কী পাবো আমি স্যার পুলিশ এগ্রিমেন্ট পাবো। সিওপিডিতে হাইপক্সিয়া হয়, অক্সিজেন কম থাকে, অক্সিজেন কম থাকলে ইলেকট্রোপয়েটিক স্টিমুলেট বেড়ে যায়। তো ইলেকট্রোপয়েটিক মারলে পলিসেটিকের অনেকগুলো কারণ আছে, আমরা পরে বলবো। তাহলে আমি বলছি কী পাবো পলিসেটিক, আর কিছু জিজ্ঞেস করেন না চলে গেছে। তাহলে বিষয়টা তাহলে সিএলডিতে আমরা কী পাই থ্রোম্বোসাইটোপেনিয়া কেন হয় অনেকে বলতে পারে, অথবা সিএলডির একটা পেশেন্টের সিবিসি করলে যে থ্রোম্বোসাইটোপেনিয়া পাওয়া যায় এটাও অনেকে জানে। ঠিক আছে, কাজেই মানে না জানা এটা কোনো সমস্যা না, কিন্তু না পড়া এটা হলো সমস্যা। না জানা এটা কোনো সমস্যা না, ঠিক আছে, কিন্তু যদি আপনি না পড়েন এটা সমস্যা। কারণ একজন মানুষ সব কোনোদিনও জানতে পারবে না, সব জানতে সম্ভব না। আচ্ছা গেল শেষ। তাহলে আমরা এই দুটো জিনিস আমরা শিখলাম। ডব্লিউবিসি এটা হলো করোনা স্টিমুলেটিং ফ্যাক্টর গ্যানোসাইট মনোসাইট। এটা হলো যে আমরা জানি নিউট্রোপেনিয়া হয়, বিভিন্ন ডিজিজে নিউট্রোপেনিয়া হয়, যেমন এর মধ্যে একটা হলো সেপসিস, ঠিক না, নিউট্রোপেনিক ফিভার সেপসিসে হয়, ঠিক না, গ্রাম পজিটিভ অর্গানিজমও বেশি হয়। এগুলো আপনার পড়বেন ইনফেকশাস ডিজিজ চ্যাপ্টারে আছে, ঠিক আছে। এখন এরকম একটা পেশেন্টের কী হলো ইনফেকশন হলো, ইনফেকশনে আমাদের সেপসিসের কারণে নিউট্রোপেনিয়া হয়ে গেল। নর্মাল নিউট্রোফিল কাউন্ট 4000 থেকে 7000, যদি 1500 নিচে থাকে তখন যেটা বলে নিউট্রোপেনিয়া। 1000 থেকে 1500 মাইল্ড, 500 থেকে 1000 মডারেট, আর 500 নিচে থাকবে এটা সিভিয়ার নিউট্রোপেনিয়া। এখন নিউট্রোপেনিয়ার ট্রিটমেন্ট আছে, যাই হোক এই আলোচনায় আজকে যাচ্ছি না। ট্রিটমেন্ট দিলেন, এবার পেশেন্টের জ্বর ঠর সব ভালো হয়ে গেল, কোনো ইনফেকশন নেই, কিচ্ছু নেই। এরপরে আপনি 1 সপ্তাহ পরে সিবিসি করলেন, সব কিছু ঠিক আছে, পেশেন্ট ইজ ওকে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে সব কিছু, কিন্তু নিউট্রোফিল কাউন্ট পারে না, এরকম হতে পারে। তখন শুধু নিউট্রোফিল কাউন্ট বাড়ানোর জন্য পেশেন্টকে আমরা কারণ কি নিউট্রোফিল কাউন্ট যদি না বাড়ে তাহলে সাবসিকুয়েন্ট কয়েকদিন পরে সে আবার ইনফেকশন হবে। তাহলে এটা রেজাল্ট জানার জন্য এটা এমসিকিউতে আসবে, আবার আপনাদের ইয়েতেও আসতে পারে। তাহলে তাহলে এখান থেকে আমাদের এই অংশটা যাবে। এবার আসেন আমরা শিখবো হলো কি আরবিসি। তাহলে আরবিসি কীভাবে তৈরি হয় এটা জানা। এবার আসেন আরবিসি। হ্যাঁ, তাহলে আরবিসিটা কোথায় তৈরি হয়, সব কিছু মন্ডলীতে তৈরি হয়। হ্যাঁ, তাহলে মন্ডল আর এখান থেকে আমাদের যদি হয় তেল বেরোর প্যাটার্ন। বন্ধের দিক তৈরি হবে, সেটা আসতে হবে হলো আমাদের সার্কুলেশন, এসে সেই কাজ করবে, ঠিক না। তাহলে এই আমাদের উদ্দেশ্যটা এখান থেকে তৈরি করে এখানে পাঠাবে। এখন এই বন্ধেরতে আরবিসি যখন তৈরি হয়, ঠিক আছে, নর্মাল একটা সেল, নর্মাল ক্লাস, ঠিক আছে, নর্মাল সেল কি নর্মাল ক্লাস। ক্লাস মানে কি, তাহলে এখানে একটা ইউনিট সেল এর সাইজ থাকে অনেক বড়, এর মধ্যে কি থাকে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, আর থাকে কি ধরো রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোম। তাহলে দুটো নিয়ে আমাদের মেইন ফাংশন। এখন কি হবে, নর্মাল একটা নর্মাল ক্লাস সেল, নিউক্লিয়াস থাকে, রাইবোজোম, অন্যান্য জিনিস থাকে। আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না কিন্তু। হ্যাঁ, এখানে একটা ব্যাখ্যা কি মাইটোকন্ড্রিয়া না থাকার, মনে রাখবেন আরবিসির কাজ হলো অক্সিজেন পরিবহন করা। কাজ কি, অক্সিজেন পরিবহন করা, এটা তো ফাইনাল তার কাজ। আচ্ছা, অক্সিজেন পরিবহন করা আরবিসির কাজ। আর মাইটোকন্ড্রিয়ার কাজ কি, শক্তি তৈরি করা, তার মাধ্যমে অক্সিজেনকে ব্যবহার করে, ঠিক না, অক্সিজেনকে ব্যবহার করে সে শক্তি তৈরি করবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে। এখন এর মধ্যে মাইটোকন্ড্রিয়াও আছে, আবার অক্সিজেনও আছে, তাহলে ঝামেলাটা কী হবে, মাইটোকন্ড্রিয়া অক্সিজেন খায় ফেলবে, তাহলে টিস্যুতে অক্সিজেন পাবে না। এই জন্য দেখেন আল্লাহ সিস্টেম করে মানে আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া দেয় না, ঠিক আছে। তাহলে কি ওরা মাইটোকন্ড্রিয়া দিলে ওর যে মূল কাজ সেই কাজে হ্যাম্পার হয়ে যেত, তাহলে ওর তো শক্তি লাগবে, সেই শক্তি সে কোথায় পাবে। এই শক্তির জন্য ওর ভিতরে এইচএমপি শান্ট পাথওয়ে আছে, পেন্টোস সুগার পাথওয়ে। তাহলে এইচএমপি শান্ট নামে একটা শান্ট পাথওয়ে আছে, ওই পাথওয়ের মাধ্যমে সে এটিপি তৈরি করে। এটা অ্যানারোবিক গ্লাইকোলাইসিস।
ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে যে আরবিসি কীভাবে করে এটিপি তৈরি করে, এইচএমপি শান্ট অথবা পেন্টোস এই মনোকোসিস পাথর, এটা কিন্তু আসে এটা পিছনে আসে। এই তাহলে এটা আমাদের জানতে হবে। তাহলে আরবিসির ভিতরে শক্তি কীভাবে তৈরি, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। তো এটা কি মুখস্থ করার বিষয়? আমরা যদি আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকে না, হাইড্রোসিতে কী থাকে এক্সট্রা, আবার হিমোগ্লোবিন থাকে না, ঠিক আছে? তাহলে মাইটোকন্ড্রিয়া থাকে না, তার মানে আল্লাহ সৃষ্টিকর্তা এভাবে বানাইছে যে অক্সিজেন যে আছে ওর মূল কাজ অক্সিজেন পরিবহন করা, মাইটোকন্ড্রিয়া থাকলে তো ক্ষতি, অক্সিজেন সব খেয়ে ফেলবে, এই জন্য মাইটোকন্ড্রিয়া নাই। এটাও পরীক্ষায় আসে যে আরবিসিতে মাইটোকন্ড্রিয়া নেই, ঠিক আছে? আরবিসিতে মাইটোকন্ড্রিয়া নেই, এটাও পরীক্ষায় আসে। আচ্ছা, তাহলে আসেন, তাহলে মাইটোকন্ড্রিয়া নাই, আর এদিকে কী হলো, এই মাইটোকন্ড্রিয়া নাই কিন্তু তাকে শক্তি তৈরি করতে হবে। তাহলে সে এইচএমপি শান্ট একটা পদ্ধতি আছে, ওর মাধ্যমে শক্তি তৈরি করে। ওটা কী পদ্ধতি? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বলে। আবার নতুন করে না, চলে গেছে, কী করতে হবে? মিটিং আইডি আবার দিতে হবে না, এটা স্যার ওই লিঙ্ক ইসে গেলে হবে স্যার, মেসেজে আপনার যে লিঙ্ক দিল মেসেজে ওটাই গেলে আবার লিখতে আপাত ওয়েটিং এখনো এই লাভ দেখাচ্ছে মিটিং শুরু হয়নি। তাহলে আচ্ছা, এটা লিখ দিয়ে আবার দেন। আচ্ছা নেটওয়ার্ক সমস্যা। ওয়েটিং আছে। তাহলে বিষয়টা খেয়াল করেন, তাহলে এতটুকু ক্লিয়ার, পরীক্ষা কী আসবে? এইচএমপি শান্ট, কী আসবে? মাইটোকন্ড্রিয়া নাই, কী আসবে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। এগুলো মুখস্থ বিষয় না, যদি আপনার সেই ফার্স্ট ইয়ারের জ্ঞান থাকে তাহলে কিন্তু এগুলো এমনি পারা যাবে, ঠিক না? আচ্ছা, তাহলে এখন এই নর্মাল ক্লাস থেকে আমরা অনেকগুলো পাবলিক আছে, সব আমাদের জানার দরকার নেই। নর্মাল ক্লাস, তারপরে হলো রেটিকুলোসাইট, তারপরে হলো পেরিফেরাল শেষ, ঠিক আছে? এখন আসেন যেটা জানার বিষয় সেটা হলো, তাহলে কী হবে এই নর্মাল ক্লাস থেকে কী হবে? রেটিকুলোসাইট সম্পর্কে ভালো মতো জানতে হবে, ঠিক আছে? 1 নম্বর রেটিকুলোসাইট, ইহা এমন একটা সেল যেখানে আরবিসি পলিফারেশন অ্যান্ড ম্যাচুরেশন হয়, মানে যেইটার মাধ্যমে 1 নম্বর। এটা এমন একটা সেল যেটা বন্ধনীতেও থাকে, পেরিফেরাল ব্লাড ফিল্মেও থাকে। এটা এমন একটা সেল যেটার মধ্যে হিমোগ্লোবিন থাকে না, কিন্তু কী বলে, নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস আস্তে আস্তে ফিনিশ হয়ে যায়, হিমোগ্লোবিন আস্তে আস্তে অ্যাকোয়ার্ড করে। আর আরবিসির মধ্যে এই রেটিকুলোসাইটের মধ্যে আবার কী থাকে? রাইবোজোম থাকে। কেন? রাইবোজোম প্রোটিন তৈরি করে, আর আমাদের দরকার কি? হিমোগ্লোবিন কি? প্রোটিন। তাহলে প্রোটিনটাকে তৈরি করতে হবে, ঠিক না? হিমোগ্লোবিনটাকে অ্যাকোয়ার্ড করতে হবে, এই জন্য রাইবোজোমটা দরকার। তাহলে রেটিকুলোসাইটের মধ্যে রাইবোজোম থাকে কেন? রাইবোজোম প্রোটিন তৈরি করে, ঠিক কি না? রাইবোজোম প্রোটিন তৈরি করে, ঠিক না? আচ্ছা, তাহলে রাইবোজোম যদি প্রোটিন তৈরি করে, আমার দরকার কি? হিমোগ্লোবিন কি? প্রোটিন না? হিমোগ্লোবিনের গ্লোবিউলিনটা হলো প্রোটিন, তাহলে মেইন জিনিস হলো প্রোটিন। তাহলে কী লাগবে? এই জন্যে রাইবোজোমটা লাগবে। তাহলে রেটিকুলোসাইটের মধ্যে রাইবোজোম, কারণ যতক্ষণ পর্যন্ত সে হিমোগ্লোবিন অ্যাকোয়ার্ড করতে থাকবে ততক্ষণ পর্যন্ত রাইবোজোমটা লাগবে। আবার যখন সে হিমোগ্লোবিন পুরোটা কনসেন্ট্রেট করে ফেলবে তখন আর রাইবোজোম লাগবে না। কারণ ম্যাচিউর যে আরবিসি, ম্যাচিউর আরবিসিতে রাইবোজোম থাকবে, আর রেটিকুলোসাইট, ঠিক আছে, ম্যাচিউর আরবিসিতে রাইবোজোম নাই, কিন্তু রেটিকুলোসাইটে আছে। ম্যাচিউর আরবিসিতে আপনার কী নাই? আপনার নিউক্লিয়াস নাই, কিন্তু রেটিকুলোসাইটে নিউক্লিয়াস আস্তে আস্তে ভেঙে হইতে থাকে, ঠিক আছে? তাহলে হলো রেটিকুলোসাইট হলো যে মেইন সেল অফ আরবিসি, ঠিক আছে? তাহলে পলিফারেশন, প্রথম পলিফারেশন এবং সেটার যে গ্রোথ, এটা রেটিকুলোসাইট দিয়ে শুরু হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের জানতে হবে রেটিকুলোসাইটের অনেক সময় যদি কোশ্চেন কঠিন করে তখন কোশ্চেনটা এইভাবে আসে, রেটিকুলোসাইট যদি স্টেইনিং করি আমরা,
তাহলে কেমন কালার দেখা যাবে? পিঙ্ক কালার। এটা তো কোশ্চেন কঠিন করে তখন আপনি, হ্যাঁ, সাইটোপ্লাজম কেমন, রেটিকুলোসাইটের পিঙ্ক, কোশ্চেন কঠিন করলে আসবে, আদারওয়াইজ আসবে না। তাহলে আমরা মানে জাস্ট একটু এই যে শুনলেন, পরে পড়াটা থাকলে পরীক্ষা হলে যদি আসে তাহলে ওই যে শুনলেন তখন অপশনে দেখলে মনে আসবে। তাহলে রেটিকুলোসাইট যেখানে হিমোগ্লোবিন আস্তে আস্তে চলে যায়, অ্যাকোয়ার্ড করে, আর নিউক্লিয়াসটা আস্তে আস্তে রিলিজ হয়ে যায়, এখানে রাইবোজোম থাকে, কেন হিমোগ্লোবিন অ্যাকোয়ার্ড, ঠিক আছে। এই রেটিকুলোসাইটটা একটা বড় সাইট, শেষ বড় সেল। রেটিকুলোসাইটটা কি নর্মাল আরবিসিতে সাইজে অনেক বড়, তার মানে রেটিকুলোসাইট বড় মানে কি এমসিবি রেটিকুলোসাইটের বেশি, ঠিক আছে। এমসিবি কি রেটিকুলোসাইটের বেশি। আচ্ছা, এমসিবি মানে কি ভলিউম, তার মানে বেশি, ঠিক আছে। তাহলে রেটিকুলোসাইট এরকম বড় থাকে, ঠিক আছে। এখান থেকে যখন আরবিসিটা তৈরি হয় সাইজটা ছোট হয়ে যায়, ঠিক আছে। তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্মে কোনো পেশেন্টে যদি রেটিকুলোসাইট বেশি পাওয়া যায় তাহলে এমসিবিও বেশি পাওয়া যায়, আচ্ছা যাই। তাহলে আমাদের জানার বিষয় হলো এই রেটিকুলোসাইটটা বোন মেরু থেকে আমাদের পেরিফেরাল ব্লাডে চলে আসতে 3 দিন সময় লাগে। এই যে আসতেছে সে, এই টাইমে সে কী হয়, ম্যাচিউর হয়, এই টাইমে সে আপনার রাইবোজোমকে ছেড়ে দেয়, রাইবোজোমকে ছেড়ে দিয়ে পুরোপুরি সে ম্যাচিউর, মানে হিমোগ্লোবিন অ্যাকোয়ার্ড হয়ে গেছে, রাইবোজোমকে এবার ছেড়ে দেবে। তাহলে রেটিকুলোসাইট আমাদের জানতে হবে, দেখবেন আপনি টেলিভিশনে একটা লাইন সুন্দর করে লেখা আছে যে আরবিসির ম্যাচিউরেশন, পলিফারেশন, মেইন সেল কি রেটিকুলোসাইট। রেটিকুলোসাইট বোন মেরুতেও থাকে, রেটিকুলোসাইট পেরিফেরাল ব্লাড ফিল্মে থাকে, ঠিক আছে। আপনারা বায়োকেমিস্ট্রি করছেন, এবারে কি নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে মেসেঞ্জার নিয়ে আসে, আনি কারে দেয়, রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ হলো ফ্যাক্টরি, তাহলে এই ফ্যাক্টরির কাঁচামাল নিয়ে আসে কি টিআর, ঠিক না, ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ ট্রাকে ভরে ভরে কাঁচামাল আনে রাইবোজোমাল আরএনএ কাছে, আর মেসেঞ্জার আরএনএ কী করে, নিউক্লিয়াস থেকে মেসেজ নিয়ে আসে রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ ফ্যাক্টরি, এখানে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, ঠিক না। তাহলে রেটিকুলোসাইটটাও এরকম বোন মেরুতেও থাকে, আবার পেরিফেরাল ব্লাড ফিল্মে থাকে। এখান থেকে সে 3 দিন সময় লাগে এখানে আসতে, আস্তে আস্তে সে কী করে, রাইবোজোমকে ছেড়ে দেয়, হিমোগ্লোবিন অ্যাকোয়ার্ড করে, এবং সে কী করে, পলিমারেশন হয়ে নর্মাল যে একটা আরবিসি সাইজ, সেই সাইজে চলে আসে। এখন তাহলে সেটা জানতে হবে। তাহলে এবার আসেন, এখন একটা পেশেন্টের ব্লিডিং হচ্ছে, রক্ত চলে যাচ্ছে, তাহলে বোন মেরু তখন স্টিমুলেশন পায়, বেশি বেশি রক্ত তৈরি করবে, আর বেশি বেশি যখন তৈরি করবে তখন আসলে তৈরি হবে রেটিকুলোসাইট। তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্মে তখন আমরা রেটিকুলোসাইট কাউন্ট বেশি পাবো। পেশেন্টের একটা হলো ব্লিডিং, ঠিক আছে, তার মানে অ্যাক্সিডেন্ট করছে, ব্লিডিং হচ্ছে, আর একটা হেমোরেজ হচ্ছে, ঠিক আছে। ওখানে পেশেন্টের কি কোয়াগুলার পাথ হইতে সমস্যা, যেমন হিমোফিলিয়া নাম শুনছেন, ঠিক না, এরকম, বা বল মিলিগ্রান্ড ফ্যাক্টর একটা ডিজিজ আছে যেখানে ব্লিডিং হয়, অথবা আপনার থ্রম্বোসাইট কাউন্ট যদি কম, প্লাটিলেট কাউন্ট কম যদি থাকে, ডেঙ্গুতে ব্লিডিং হয়, ঠিক না। তাহলে এরকম হইলে তখন রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যাবে, কেন, কম্পেনসেটরি মেকানিজম, ওখান থেকে তৈরি করতে হবে বেশি। আবার আসেন হেমোরেজ, তাহলে ব্লিডিং হলো কি ডিজিজ, যে কোনো কারণে ডিজিজের কারণে ব্লিডিং হচ্ছে, আর হেমোরেজ আপনি অপারেশন করছেন, অ্যাক্সিডেন্ট করছেন, ট্রমা, রক্ত বেড়ে যাচ্ছে, তখন কী হবে, স্টিমুলেশনে রেটিকুলোসাইট কাউন্ট বাড়বে, কারণ ব্লিডিং, হেমোরেজ বাড়বে, ঠিক আছে। কোনো ডিজিজের কারণে যদি অ্যানিমিয়া হয় সেক্ষেত্রে কি বাড়বে। তাহলে অল অ্যানিমিয়া কজেস রেটিকুলোসাইটোসিস এক্সেপ্ট অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অল অ্যানিমিয়া কজেস রেটিকুলোসাইটোসিস এক্সেপ্ট অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে। এটা লেখেন, এটা ডেভিডসনে নাই, হ্যাঁ, এগুলো হলো ডেভিডসন। তাহলে অল অ্যানিমিয়া কজেস রেটিকুলোসাইটোসিস এক্সেপ্ট অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আরেকটা কি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে রেটিকুলোসাইট কাউন্ট নর্মাল থাকে। তাহলে অল অ্যানিমিয়া কজেস রেটিকুলোসাইটোসিস এক্সেপ্ট অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আরেকটা কি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে রেটিকুলোসাইট কাউন্ট নর্মাল থাকে। তাহলে দুটো এক্সেপশন, ঠিক আছে। তাহলে দুটো এক্সেপশন, একটা হলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, আরেকটা হলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এই দুইটা বাদে সকল ধরনের অ্যানিমিয়া রেটিকুলোসাইট কাউন্টকে বাড়ায়। তো এই দুজনের মধ্যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে রেটিকুলোসাইট নর্মাল থাকে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে রেটিকুলোসাইট কম থাকে, শেষ। অ্যাপ্লাস্টিকে কম, মেগালোব্লাস্টিকে কি নর্মাল, অ্যাপ্লাস্টিকে কম, নর্মাল, আর বাদ বাকি সব অ্যানিমিয়াতে বেশি বেশি। তাহলে অল অ্যানিমিয়া কজেস রেটিকুলোসাইটোসিস, সাইটোসিস মানে বেশি, এক্সেপ্ট অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অ্যান্ড মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিকে রেটিকুলোসাইট নর্মাল থাকে, অ্যাপ্লাস্টিকে মেসিকুলোসাইট। অ্যাপ্লাস্টিক বোন মেরু, তার মানে বোন মেরুটা প্লাস্টিক হয়ে গেছে, মনে রাখবেন বোন মেরু প্লাস্টিক হয়ে গেছে, তার মানে কি বোন মেরুর সব ধরনের সেল কমে যাবে, তাহলে রেটিকুলোসাইটও কমে যাবে, ঠিক আছে। তাহলে আপনাকে এরকম একটা দিয়ে দিল যে একটা পেশেন্টের হিমোগ্লোবিন আছে 8, কারণ অ্যানিমিয়া,
এই পেশেন্টের রেটিকুলোসাইট নর্মাল হলো 2%। রেটিকুলোসাইট নর্মাল কত? 1 to 2% নর্মাল। তাহলে যদি 1%-এর কম থাকে তাহলে রেটিকুলোসাইট কম আছে, 2%-এর বেশি থাকলে রেটিকুলোসাইট কম বেশি আছে, 1 to 2% নর্মাল। তাহলে তখন দিয়ে দিল যে 0 to 2%, 1 to 2%ও আছে, তা 2 পর্যন্ত নর্মাল। এক কথা এটা মনে রাখবে। 2 এর বেশি হলে রেটিকুলোসাইটোসিস, আর যদি 1-এর কম হয় তাহলে হলো আমাদের রেটিকুলোসাইট কাউন্ট কম, তাহলে অ্যাপ্লাস্টিক কম পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে একটা পেশেন্টের হিমোগ্লোবিন 8, রেটিকুলোসাইট কাউন্ট 0.5%, ডায়াগনোসিস কি? অ্যাপ্লাস্টিক কম আছে। আচ্ছা, একটা পেশেন্টের হিমোগ্লোবিন 8, রেটিকুলোসাইট কাউন্ট নর্মাল, তাহলে 2%। আবার একটা পেশেন্টের রেটিকুলোসাইট কাউন্ট হলো গিয়ে ধরেন 5%, আবার ওইদিকে আছে যে অ্যানিমিয়া, তাহলে এবার আমরা জানি না, অনেক কিছুই হইতে পারে, অনেক কিছুই হইতে পারে, ঠিক না? এখানে উল্লেখ করে দেয় যে সে অ্যাক্সিডেন্ট করছে, উল্লেখ করে দেয় যে তার মেনোরেজিয়া আছে, মেনোরেজিয়া আছে, তাহলে গ্যারান্টি ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। যদি কোনো অ্যাক্সিডেন্ট আছে তাহলে কি নর্মোপ্লাস্টিক অ্যানিমিয়া, হেমোরেজ আছে, মানে তখন কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমরা বলবো। কিন্তু এমনিতে কি, এমনিতে আমরা অ্যাপ্লাস্টিক কমে গেলে অ্যাপ্লাস্টিক, নর্মাল থাকলে ম্যাগনোপ্লাস্টিক, একটুকু জানি আমরা। হ্যাঁ, এরপরে বাকিগুলো পরে। ম্যাগনোপ্লাস্টিকে নর্মাল থাকে। এখানে কি হয়, এখানে আসলে কি বোন মেরুতেই রেটিকুলোসাইটগুলো মারা যায়, ওই জন্য নর্মাল। বোন মেরুতেই ওরা মরে যায়, পেরিফেরাল ব্লাড ফিল্মে আসতে পারে না। যা আমরা তো দেখি পেরিফেরাল ব্লাড ফিল্ম, আমরা যে রেটিকুলোসাইট কাউন্ট করি ওগুলো করি কিসে? পেরিফেরাল ব্লাড ফিল্ম। এখন ওরা রেটিকুলোসাইট, ওরা আসলে রেটিকুলোসাইটোসিস হয়, ওখানেও রেটিকুলোসাইটোসিস হয়, কিন্তু ওরা পেরিফেরাল ব্লাড ফিল্মে আসতে পারে না, বোন মেরুর ভিতরে মারা যায়। যার ফলে পেরিফেরাল ব্লাড ফিল্ম আমরা নর্মাল পাই। পেরিফেরাল ব্লাড ফিল্ম কী পাই? নর্মাল পাই। তাই হোক, ভিতরের মেকানিজম আপনাদের না জানলে চলবে। তাহলে অল অ্যানিমিয়া কজেস রেটিকুলোসাইটোসিস এক্সেপ্ট ম্যাগনোপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিকে রেটিকুলোসাইট কাউন্ট কম, আর বাকি সবগুলো তো বেশি। শেষ, মানে 2 লাইনের মধ্যে শেষ। এবং এই কথাটা, এই যে 2 লাইন, এই 2 লাইনের মর্মার্থ বুঝে যাবে সিরিজ দেওয়ার সময়, এমআরসিবি দেওয়ার সময়, বা আমাদের ফাইনাল পরীক্ষা যখন এই সিঙ্গেল বেস্ট আছে তখন। ঠিক আছে? তখন ঠিক আছে, এই লাইন কিন্তু রেভিশনে লেখা, যেটা বললাম, এটা পুরো রেভিশন করে বিভিন্ন কোশ্চেন ব্যাংক সলভ করে তারপরে মাথায় ঢুকছি জানাচ্ছে। তাহলে তো ঘটনা এরকম, অ্যাপ্লাস্টিকের জায়গায় লেখা আছে রেটিকুলোসাইট কাউন্ট কম হয়, মেগালোপ্লাস্টিকের জায়গায় লেখা আছে রেটিকুলোসাইট কাউন্ট নর্মাল থাকে, কিন্তু কোথাও এইভাবে লেখা নাই যে অল অ্যানিমিয়া কজেস রেটিকুলোসাইটোসিস এক্সেপ্ট এই দুইটা। মানে আপনি থোকা বললে ওই যে অন্ধের হাতি দেখার মতো হইল আর কি, যে ধরবে পা সে বলবে হাতি হলো পিলারের, ঠিক না? যে লেজ ধরবে সে বলবে হাতি হলো সুতার মতো। আসলে কি হাতি সুতার মতো? তাহলে পুরো ভিউটা আপনাকে 3D ভিউটা দেখতে হবে। তাহলে পুরাটা পড়ার পরে একবার 2বার না তো, এসিবিএসের সময় পড়ছি, এমআরসিবি পার্ট 1-এর সময় পড়ছি, এমআরসিবি পার্ট 2-র সময় পড়ছি, ঠিক আছে? তাহলে এর মধ্যে ইতিমধ্যে মনে করেন যে এনিমিয়া 10-12 বার উপরে পড়া হয়েছে আমার, ঠিক আছে? এরপরে ক্লাস নিতে যায় পড়ছি জেনেছি, তো মিলায় ঝিলায় এখন একটা মাথায় হয়েছে যে আসলে এই যে অল অ্যানিমিয়া কজেস রেটিকুলোসাইটোসিস, এটা কিন্তু বইয়ের কথা না। হ্যাঁ, আচ্ছা, তাহলে রেটিকুলোসাইট সম্পর্কে কেন এত কথা? রেটিকুলোসাইট থেকে কোশ্চেন আসবে না এরকম কোনো পরীক্ষা হবে মেডিসিন, কোনো না কোনোভাবে, হয় এমসিকিউ, নাহলে এসিকিউ, নাহলে অন্য কোনো ডিজিজ, মিলায় ঝিলায় ঘুরে একটা চায় রেটিকুলোসাইট থেকে কোশ্চেন হবে। এই জন্য রেটিকুলোসাইট গুরুত্ব, আর বেশি কথা কিন্তু বেশি বলিনি, যা বলছি সব রেটিকুলোসাইট, ঠিক কিনা? আচ্ছা, তাহলে রেটিকুলোসাইট আমাদের প্রথম কথা, এটা কালার কি? সাইটোপ্লাজম পিঙ্ক থাকে, ঠিক না? এবার আমরা বললাম এখানে হিমোগ্লোবিন আস্তে আস্তে অ্যাকোয়ার্ড করতে থাকে আর নিউক্লিয়াস চলে যেতে থাকে। এখানে রাইবোজোম থাকে। কেন থাকে রাইবোজোম? প্রত্যেকটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, আপনি যদি যে ব্যাখ্যাটা মাথায় থাকে তখন কিন্তু আপনার কঠিন হবে না। হিমোগ্লোবিন অ্যাকোয়ার্ড করতে হবে, প্রোটিন তৈরি করতে হবে, রাইবোজোমের কাজই প্রোটিন তৈরি করা, সেই ফার্স্ট ইয়ারে পড়া শেষ। তাহলে এখান থেকে এটুকু হয়ে যাবে। এরপরে আমাদের ইলেকট্রোপয়েটিন তো বলে দিলাম শেষ। তাহলে আমাদের ইনসুলিন আরবিসি আছে। এবার আসে এই সাথে সাথে আপনাদের ওই কয়েকটা জিনিস রিলেটেড পয়েন্ট। তাহলে রেটিকুলো এনসিডি নর্মাল কত? 80 থেকে 100। এনসিডি নর্মাল কত? কোনো বইতে বা এটা ল্যাব টু ল্যাব ভেরি করে। আমরা বর্ণনার সুবিধার্থে 80 থেকে 100 বলতেছি। আমরা বর্ণনার সুবিধার্থে 80 থেকে 100। তাহলে 80 থেকে কম হলে এনসিডি কম, 100 থেকে বেশি হলে এনসিডি বেশি, আর 80 থেকে 100 হলে এনসিডি নর্মাল।
এই এমসিকিউর উপর ভিত্তি করে আমাদের কি করা হয়েছে, এনিমিয়াকে একটা ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু এমসিকিউ। এমসিকিউ যদি কম হয়, কারণ এমসিকিউ কি আছে 80 থেকে কম, তাহলে এটাকে বলে হাইপো মানে কি, সাইজ ছোট থাকার কারণে হাইপোক্রোমিক। হাইপো মানে কি কম, ক্রোম মানে কালার, হিমোগ্লোবিনের কালার, ঠিক আছে, তাহলে হাইপোক্রোমিক, ঠিক আছে। আবার কি আছে 80% এর বেশি আছে, তখন কি ম্যাক্রো নাকি ম্যাক্রোসাইটিক। আবার এই 80 আর থেকে 100 পর্যন্ত আছে, এটা নরমাল সাইটিক নরমাল। তাহলে অ্যাকর্ডিং টু এমসিবি, ঠিক আছে, মিন কর্পাসকুলার ভলিউম অ্যাকর্ডিং টু এমসিবি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। আরবিসির এই ভলিউম অনুসারে আমরা অ্যানিমিয়াকে তিন ভাগে ভাগ করি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে আসেন, তাহলে এটা যদি আমরা জানি, তাহলে খেয়াল করেন এখান থেকে বিষয়টা কি, আমরা ম্যাক্রোসাইট বিষয়টা নিয়ে আমরা যদি আলোচনা করি, ঠিক আছে। তাহলে ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মানে আমরা ঢুকে গেলাম ডিজিজ অফ দ্য আরবিসি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটা বসে নিই। ঠিক আছে, তাহলে এখান থেকে গেলে প্রথমে ডেফিনিশনে রেটিকুলোসাইটের গণনা করে, এরপরে গণনা আছে ডব্লিউবিসি গণনা। ডব্লিউবিসি গণনা করতে আসে, জাস্ট এমনি জানতে হবে। ডব্লিউবিসি আবার কতগুলো ভাগ আছে, 5টা ভাগ, ঠিক না। প্রথমত 2টা ভাগ, গ্রানুলোসাইট আর অ্যাক্টিনোসাইট। গ্রানুলোসাইট আছে 3টা, নিউট্রোফিল, ইওসিনোফিল, আর অ্যাগ্রানুলোসাইট আছে 4টা, মনোসাইট, লিউকোসাইট। আপনাদের যেটা হোমওয়ার্ক হলো লিউকোফিল কাউন্ট বাড়ে কোথায় কোথায়, বক্স আছে ডিভিশন, একটা ইনফেকশন আরও অনেক কারণে ইনফেকশনের বাড়ে, অনেক কিছুতেই বাড়ে। ইওসিনোফিল কাউন্ট বাড়ে কোথায়, মেইনলি অ্যালার্জি, আপনার প্যারাসাইটিক ইনফেকশন, এই দুটো মানে আর কি। আরেকটা হলো আরেকটা হলো লিউকেমিয়া, স্পেশালি আপনার ওই দুটো মনে রাখবেন, অ্যালার্জি, অ্যান্টিহেলমেন্ট বা প্যারাসাইটিক ইনফেকশন, ঠিক আছে। অ্যাটোপিতে বাড়ে, আরও বিভিন্ন কারণে বাড়ে। আচ্ছা, এবার আসুন বেসোফিল কাউন্ট বাড়ে, বেসোফিল কাউন্ট বাড়ে, ঠিক আছে। তাহলে বেসোফিলটা মনে রাখেন সিএমএল, ক্রনিক মায়োসাইটিক লিউকেমিয়া, ঠিক আছে, এটা মনে রাখবেন। আর মনোসাইট হলো যেখানে ইনফেকশন ঝামেলা হচ্ছে, আর লিম্ফোসাইট হলো লিউকেমিয়া, লিম্ফোমা। সিম্পল কথা, টিবিতেও বাড়ে, ঠিক আছে, টিবিতে বাড়ে, ভাইরাল ইনফেকশনে বাড়ে, হ্যাঁ। তারপরে কি লিউকেমিয়াতে বাড়ে, লিম্ফোমায় বাড়ে। এগুলো হলো একদম গ্রোস, মানে স্যার পরীক্ষার হলে জিজ্ঞেস করলে একদম কিছু না বেরোনোর চেয়ে একটা দুটো বেরোলে অন্তত পাস হয়ে যাবে। নিউট্রোফিল কাউন্ট বাড়ে, স্যার ইনফেকশনে বাড়ে, ঠিক আছে, স্যার ইনফেকশনে বাড়ে, ইনফেকশনটা বলতে পারলো তো, ঠিক আছে, হ্যাঁ। বা তোমার অনেক কিছুতেই বাড়ে, একটা তো মনে রাখতে হবে মিনিমাম, মানে মুখ তো আটকায় থাকা যাবে, একটা কিছু তো পারতে হবে। এবারে ইনফেকশন বাড়ে কোথায়, আপনি যদি বলেন যে স্যার অ্যালার্জিতে বাড়ে, স্যার প্যারাসাইট ইনফেকশনে বাড়ে। হোয়াট ইজ প্যারাসাইট? প্যারাসাইট মানে হলো কি এলিমেন্ট আর প্রোটোজোয়া, এলিমেন্ট আর প্রোটোজোয়া দুইটাকে একত্রে বলে প্যারাসাইট। প্রোটোজোয়া মানে কালাজ্বর, ম্যালেরিয়া, ট্রিপোনোমাইসিস, জিয়ার্ডিয়াসিস, এগুলো সব প্রোটোজোয়া। তাহলে আমরা বললাম স্যার প্যারাসাইট ইনফেকশনে বাড়ে, আর হলো অ্যালার্জি রিয়েকশন। অ্যালার্জি কি করবে স্যার, অ্যাটোপি, আর্টিকেরিয়া, অ্যাজমা, অ্যানাফিলাক্টিক রিয়েকশন, কত কিছু, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে যখন করবেন ডিজিজ তখন পারবেন, আর গেল শেষ, ঠিক আছে। তাহলে এই হলো কি আমাদের ডব্লিউবিসি। তাহলে আপনাদের হোমওয়ার্ক হলো ডেভিশনে আছে প্রত্যেকটা কিসে বাড়ে, বক্স আছে, বক্স, ঠিক আছে, এই বক্স। আর তাহলে স্পেশালি এর মধ্যে সবগুলো বাড়ে কিসে পড়বে, কিন্তু নিউট্রোফিলটা বাড়ে কিসে, কমে কিসে, দুটোই করতে হবে, ঠিক আছে। নিউট্রোফিলটা বাড়ে কিসে, কমে কিসে। অনেকগুলো ড্রাগস আছে যেগুলো নিউট্রোপেনিয়া করে, অ্যান্টিথাইরয়েড ড্রাগ, হ্যাঁ, তারপরে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, তারপরে অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ, অনেক ড্রাগ আছে। তাহলে নিউট্রোফিলের ক্ষেত্রে নিউট্রোপিলিয়া বাড়ে কিসে, আবার নিউট্রোপেনিয়া কমে কিসে, এই দুটো পড়তে হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে শুধু বাড়ে কিসে করতে হবে। এবং বক্সে অনেক কথা লেখা আছে, 10, 12, 13, 14,
15টা করে কজ লেখা আছে, মিনিমাম 5টা কজ যেন মনে থাকে। পারলে পুরোটা পড়বেন, মনে থাকবে না, 5টা যেন মনে থাকে। এখন পড়বেন, পরীক্ষার আগে পড়বেন, নিজের রিভিশন দেওয়ার সময় পড়বেন, এরপরে অ্যাসেসমেন্টের সময় পড়বেন, এরপরে আবার রিটেনের আগে পড়বেন, ভাইবার আগে পড়বেন। আলটিমেটলি এক সময় দেখবেন 5টা অটোমেটিক্যালি মনে থাকে। আচ্ছা, তাহলে এখান থেকে ডব্লিউবিসি ঠিক আছে। এখন আসেন এরপরে আরবিসি। আরবিসির একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা যদি দেখে বলে আপনাদের ভালো হচ্ছে যে বইও নাই প্লাস ইয়াও নাই। আরবিসির স্ট্রাকচারে লিপিড বাইলেয়ার থাকে, সেল মেমব্রেনে কি থাকে, লিপিড বাইলেয়ার। তাহলে লিপিড বাইলেয়ার মানে এর বাইরে কি গ্লাইকোপ্রোটিন লাগানো থাকে, ঠিক আছে। আমরা ওই যে ফার্স্ট ইয়ারে পড়ছি গ্লুকোজের কিছু চেইন লাগানো থাকে, আর এই লিপিড বাইলেয়ারের ভিতরে থাকে কিছু প্রোটিন। এটা প্রোটিন আবার 3 প্রকার, ইন্টিগ্রাল প্রোটিন। ওখানে দুইভাবে লাগায়, কিছু আছে অর্ধেক ঢুকানো, কিছু আছে পুরোটা ভিতরে ঢুকানো, আর কিছু আছে সারফেস প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন আবার 2 প্রকার, কিছু অর্ধেক ঢুকানো, কিছু পুরোটা ঢুকানো, ঠিক না। আচ্ছা, তাহলে আমরা অত আলোচনা যাচ্ছি না, আমরা শুধু প্রোটিন। তাহলে কি থাকে, লিপিড বাইলেয়ার, আর কি থাকে ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন থাকে। আর কি এখানে কিছু গ্লুকোজের চেইন থাকে, ঠিক না, গ্লাইকোপ্রোটিন চেইন। হ্যাঁ, গ্লাইকোপ্রোটিন এগুলো আসলে মূলত প্রোটিনের গায়ে লাগানো। এইটা তো গ্লুকোজ, ঠিক আছে, আর এটা হলো প্রোটিন, তাহলে একসাথে হলো গ্লাইকোপ্রোটিন। আর এই যে গ্লাইকোপ্রোটিন এগুলো হলো এন্টিজেন হিসেবে কাজ করে, কি এবিও ব্লাড গ্রুপের এন্টিজেন হিসেবে কাজ করে। এবিও ব্লাড গ্রুপ কার্ল ল্যান্ডস্টাইনার সেই ভর্তি পরীক্ষার সময় পড়ছেন, ঠিক আছে, পড়ছেন না। কার্ল ল্যান্ডস্টাইন এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করে 1860 সালে, নাকি। আচ্ছা, তাহলে আসেন, তাহলে এবিও ব্লাড গ্রুপ তৈরি হয় ওখান থেকে। আর আরেকটা আছে না, আরেকজন আছে না, এটার মাধ্যমে পজিটিভ না নেগেটিভ সেটা ডিটারমাইন করা, সেটা হলো এই প্রোটিন। এরপরে আপনি জানতে হবে, আর জানতে হবে এই গায়ে আরবিসি গ্লাইকোপোরিন সি, গ্লাইকোপোরিন সি নামে একটা রিসেপ্টর থাকে, গ্লাইকোপোরিন সি নামে একটা রিসেপ্টর থাকে, ঠিক আছে। এগুলো ডেভিশনে আছে, তাহলে আপনারা লেখেন যাতে আপনাদের মানে বুঝতে সুবিধা হয়। ডেভিশনে এগুলো আছে, ভাষায় গিয়ে সুন্দর করে দেখায় নেবেন। গ্লাইকোপোরিন সি নামে একটা রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরের 2টা কাজ জানতে হবে। 1 নম্বর কাজ, কি করে, অক্সিজেন পরিবহন করে। তাহলে সেলের ভিতরে অক্সিজেন ঢুকাতে হবে না, আরবিসির কাজ কি, অক্সিজেনটা সেলের মধ্যে ঢুকতে হবে, কারণ কি এর কাজ হলো অক্সিজেন পরিবহন করা বা গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা। 2 নম্বর কাজ হলো ফেলসিফেরাম ম্যালেরিয়া রিসেপ্টর হিসেবে কাজ করে। তাহলে 1 নম্বর গ্যাস এক্সচেঞ্জ, 2 নম্বর ফেলসিফেরাম ম্যালেরিয়া রিসেপ্টর, একেবারে রিসেপ্টরে লেখা আছে ফেলসিফেরাম ম্যালেরিয়া। এবার আসেন দেখেন, ডিজিজ খুবই সিম্পল। একটা পেশেন্টের গ্লাইকোপোরিন সি নাই, অথবা এই রিসেপ্টরটা কোনো কারণে মিউটেশন হয়ে গেছে, তাহলে কি ওই পেশেন্টের ম্যালেরিয়া আক্রমণ সম্ভব? স্পেশালি ফেলসিফেরাম দিয়ে তো আরও না, ঠিক আছে। আবার কি এর গ্যাস এক্সচেঞ্জেও সমস্যা হবে, তার মানে কি এই পেশেন্টের হাইপোক্সিয়া, বিভিন্ন রোগ বালাই শুরু হয়ে যাবে। অথবা এই ধরনের সমস্যা হলে বাচ্চা দেখা গেল গ্যাস এক্সচেঞ্জ যদি হইতে না পারে, এই বাচ্চা জন্মের পরে স্টিল পাবে মারা যাবে, কত গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে না। তাহলে দেখেন, তার মানে কি আপনাকে অ্যানাটমি ভালো মতো জানলে তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে। পরীক্ষায় কোশ্চেন আসে যে এবিও ব্লাড গ্রুপ এটা কি, এটা কি প্রোটিন নাকি গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট না লিপিড? এটা বইতে লেখা আছে যে এটা হলো কি, এটা হলো গ্লাইকোপ্রোটিন, ঠিক না। আবার পলিপেপটাইডও লেখা আছে, যেটা বলেন কোনো সমস্যা নেই। তাহলে দেখেন জাস্ট সিম্পল জিনিস, এগুলো ব্লাড গ্রুপ আমরা সেই ইন্টারমিডিয়েটে পড়ছি না, তখন পড়ছি যে আরবিসির গায়ে একটা প্রোটিন লাগানো থাকে, হ্যাঁ ওটা হলো। আবার পড়ছি অল এন্টিজেন আর প্রোটিন, ঠিক না। তাহলে এই হলো সেই জিনিস, মানে ধাপে ধাপে ওই ইন্টারমিডিয়েটের একটা ছেলের যদি এইভাবে বুঝাইতাম তো মাথার উপর দিয়ে যাচ্ছে সব, ঠিক না। আরবিসির গায়ে প্রায় 400 রকমের প্রোটিন আছে। এর মধ্যে একটা প্রোটিন হলো এবিও ব্লাড গ্রুপ, আর একটা প্রোটিন হলো আরএস এন্টিজেন, আর একটা প্রোটিন হলো গ্লাইকোপোরিন। মানে যেগুলো দরকারি সেগুলো বলতেছি, এগুলো দরকার নেই এগুলো বলি নেই, দরকার নেই, কারণ এই 400 জানার তো আপনার দরকার নেই। ওই 400 জানবে কি, গবেষণা করবে সে, নতুন একটা ওষুধ আবিষ্কার করবে, একটা কিছু করবে, সে জানতে চাইছে। আপনার আমার দরকার আছে, আপনার আমার যতটুকু লাগে। তাহলে গেল সে সেখান থেকে এই জিনিসগুলো আমাদের জানবে। তাহলে 3টা জিনিস বলছি, খুব বেশি কথা বলি না, এই 3টা জিনিস আমাদের জানতে হবে। এবার আসেন আরবিসির ভিতরে সাইটোস্কেলিটন থাকে, এগুলো বলে কি, এগুলো বলে
আবার দুই প্রকার, আলফা বিটা। এগুলো কি করে? আরবিসির শেপ দেয়, শেপ। ঠিক আছে, যেমন আমি শরীরে, হ্যাঁ, এই যে মানুষের একটা শেপ কে দিছে হাঁটি, বিমানটা লম্বা তাই পাওয়াটা লম্বা, ঠিক কিনা? রিপসগুলো গোল তাই এই বুকটা গোল, ঠিক কিনা? কথা এরকম না? এই যে এগুলো হলো কি সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন, একটা সেলের মধ্যে 3 ধরনের সাইটোস্কেলিটন থাকে। হ্যাঁ, আপনারা সেই ফার্স্ট ইয়ারে পড়ে আসছেন। ঠিক আছে, তাহলে এর মধ্যে কি থাকে? স্পেকট্রিন প্রোটিন। এই স্পেকট্রিন প্রোটিন আলফা বিটা দুই প্রকার। কেন আমি আলফা বিটার কথা আলোচনা করছি? কোনো কারণে স্পেকট্রিন প্রোটিন কি করে? আমরা নর্মাল একটা আরবিসি শেপ যেমন সেইগুলো বাইকনকেভ শেপ। কেন বাইকনকেভ? কারণ স্প্লিনের ভিতর দিয়ে যাওয়ার সময় স্প্লিট হয়ে যায়। তাহলে কোনো কারণে বাইকনকেভ শেপ যদি পেশেন্টের আরবিসি নাই লস হয়ে যায়, তাহলে স্প্লিনের জায়গায় সে ভেঙে যাবে। ভেঙে গেলে কি অ্যানিমিয়া হবে। এই বাইকনকেভ শেপটা দেয় স্পেকট্রিন প্রোটিন। এখন এটা আবার বিটা আলফা। এখন এই বিটা যেটা বাইকনকেভ বিটা, দেখেন বিটা কোনো কারণে মিউটেশন হয়ে গেল, তখন এই শেপটা বাইকনকেভ থাকবে না। শেপটা চাপ দিয়ে ধরে রাখছিল। বাইকনকেভ মানে কি? পুরোটা গোল ছিল, ওখান থেকে চাপ দিয়ে দুই পাশ থেকে ছোট করে দিচ্ছে, ঠিক না? এখন এই স্পেকট্রিন প্রোটিন নাই, তাহলে কি এটা চাপ দিয়ে বাইকনকেভ থাকবে? আবার স্পোরোসাইট বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। ফুটবল, ফুটবল আর বেশিটা কি? ফুটবল। এখন দুই পাশে আপনি রড দিয়ে টান দিয়ে চাপ দিচ্ছেন, তাহলে কি চাপটা হয়ে যাবে, থালার মতো হয়ে যাবে। এখন যে রড দিয়ে যে টান দিচ্ছেন সেটা নাই, তাহলে আবার ফুটবল হয়ে যাবে। আর ফুটবল হইলে মানে কি? ওই যে স্ক্রিনের ভিতর দিয়ে যাওয়ার সময় ভেঙে যাবে। এই বিটা যে প্রোটিন স্পেকট্রিন, এটা যদি সমস্যা হয় পেশেন্টের, তাহলে হলো স্পোরোসাইটোসিস। আপনার শুনে হেরিডিটারি স্পোরোসাইটোসিস নাম তো শুনছি। হেরিডিটারি স্পোরোসাইটোসিস রোগ হবে। আর আলফা যদি সমস্যা হয় তাহলে ইলেকট্রোসাইটোসিস। ইলেকট্রোসাইটোসিস হ্যাঁ, কেন? আলফা যদি সমস্যা হয় তাহলে ওরকম বড় হয়ে যাবে, স্প্লিনের মধ্যে যাওয়ার সময় গেল। দুটাতেও সমস্যা হয়নি। এখন আমরা সেলুলার লেভেলে কেন জানতেছি? কারণ আমাদের জিনিস দুটো জানতে হবে, হেরিডিটারি স্পোরোসাইটোসিস, হেরিডিটারি ইলেকট্রোসাইটোসিস। একটু পরে কিছুদিন পরেই আমরা পড়বো হেমোলাইটিক অ্যানিমিয়া। এই হেমোলাইটিক অ্যানিমিয়ার ওখানেই লাগবে, খালি জাস্ট চোখ ঘুরায় যাচ্ছে। ইলেকট্রোসাইটোসিস আর বিটা সমস্যা হলে ক্লিয়ার শেষ। তাহলে আমরা স্পেকট্রিন প্রোটিন, এখানে একটু জানা দরকার স্পেকট্রিন প্রোটিন জাস্ট এতটুকু, ঠিক আছে? এই বলেন। সেল মেমব্রেনেও থাকে, ঠিক আছে? সেল মেমব্রেনে আবার সাইটোপ্লাজম। তাহলে সাইটোস্কেলিটন আসলে 3 প্রকার। সাইটোস্কেলিটন 3 প্রকারের থাকে, ঠিক আছে? এটা এই সময় পড়ছেন, আমারও নাম মনে আসতেছে না। 3 প্রকারের সাইটোস্কেলিটন থাকে, ঠিক আছে? এই দেখাইছেন। আর যেটা লেখা আছে আমাদের ইয়াতে কি জানি ডেভিডসনের সেলের সাইটোপ্লাজমের ভিতরে এইভাবে দেওয়া আকার। তাহলে আসেন ইয়া করেন, রেসপেক্টিভ প্রোটিন, ঠিক আছে? সেল মেমব্রেনও থাকে, সাইটোপ্লাজমও থাকে। সাইটোস্কেলিটন তো 3 প্রকার, ঠিক আছে? তাহলে এখান থেকে এই জিনিসগুলো জানা দরকার, ঠিক আছে? তাহলে আরবিসির এইগুলো আমরা জানবো। এখন আসেন, তাহলে এইটুকু হলো আমাদের আরবিসির। এখন জাস্ট নর্মাল একটা কথা বলি। মনে করেন এই হলো রেটিকুলোসাইট, রেটিকুলোসাইট। রেটিকুলোসাইট কি হবে? আমার হবে হলো নর্মাল আরবিসি। হওয়ার সময় তাকে কি করতে হবে? বারবার ডিভাইড হতে হবে, নাকি? ডিভাইডেশন হয়ে হয়ে একসময় সাইজ ছোট হবে। ডিভাইডেশন হওয়ার উদ্দেশ্য কি? হিমোগ্লোবিনকে অ্যাকোয়ার্ড করা। এখন এই ভিতরে হিমোগ্লোবিন তৈরির জন্য দরকার হইতে ধরেন আয়রন। একটা হিমোগ্লোবিনকে ভাঙলে কি পাওয়া যায়? হিমোগ্লোবিনকে ভাঙলে পাওয়া যায়, হ্যাঁ, প্রথমে পাওয়া যায় হিম, আর পাওয়া যায় গ্লোবিউলিন। হিম ভাঙলে পাওয়া যায় আয়রন, প্রোটোপ্রোফাইল। আয়রন, প্রোটোপ্রোফাইল। এখন একটা পেশেন্টের আয়রনের সমস্যা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, গ্লোবিউলিনের সমস্যা, তখন আমরা এটা বলি হিমোগ্লোবিনোপ্যাথি বা থ্যালাসেমিয়া। প্রোটোপ্রোফাইলিনের সমস্যা, এটা বলি সাইটোপ্লাস্টিক অ্যানিমিয়া। যদি প্রোটোপ্রোফাইলিনের সমস্যা হয় সাইটোপ্লাস্টিক অ্যানিমিয়া। হিমের সমস্যা, আয়রনের সমস্যা হলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর গ্লোবিউলিনের সমস্যা হলে থ্যালাসেমিয়া বা হিমোগ্লোবিনোপ্যাথি। গ্লোবিউলিন আবার দুইটা আলফা দুইটা বিটা নিয়ে তৈরি, আমরা সেই আলোচনায় আজকে আসতেছি না, পরে। তাহলে একদম সংক্ষেপে বুঝছেন তো? আয়রন সমস্যা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া।
প্রোটোপোরফাইরিনের সমস্যা সাইডোব্লাস্টিক অ্যানিমিয়া, স্পোরোসাইট নাকি সাইডোব্লাস্টিক অ্যানিমিয়া। আমি ছোটোবেলায় একটা স্যার পারতাম স্পোরোসাইট আর সাইডোব্লাস্টিক কোনো একই জিনিস। আর গ্লোবিউলিনের সমস্যা হলে হিমোগ্লোবিনোপ্যাথি অথবা থ্যালাসেমিয়া, ঠিক আছে? হিমোপ্যাথি আর থ্যালাসেমিয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসেন গ্লোবিউলিনটা বলেই ফেলি। গ্লোবিউলিনে কী থাকে? অ্যামিনো অ্যাসিড থাকে, ঠিক না? এটা কি প্রোটিন না? তাহলে অসংখ্য অ্যামিনো অ্যাসিড থাকবে, এগুলো পুরান পড়া। গ্লোবিউলিন একটা প্রোটিন, প্রোটিন মানে অসংখ্য অ্যামিনো অ্যাসিড। আরবিসিতে যে অ্যামিনো অ্যাসিড বা গ্লোবিউলিন থাকে সেটা কি থাকে? দুইটা আলফা চেইন, দুইটা বিটা চেইন, ঠিক কিনা? এটা নর্মাল হিমোগ্লোবিনের যে স্ট্রাকচার না, দুইটা আলফা। এখন আসেন এদের মধ্যে দুজনেরই দুইটা সমস্যা হতে পারে। একটা হলো তাদের কোয়ালিটিতে সমস্যা। কোয়ালিটি মানে কি? কারণ এই সারটা সব কিছু ঠিক আছে, কিন্তু বললো কি এই গুদামটা এদিকে না দিয়া গুদাম সব এদিক দিয়ে দিল, তাহলে কোয়ালিটি লস হয়ে গেল। কলারটা এখানে না দিয়ে কলারটা নিচে দিয়ে দিল, তাহলে কলার আছে কিন্তু জায়গা মতো নেই, ঠিক না? তাহলে ধরেন আপনি কত সুন্দর আমরা মানুষ, হ্যাঁ লাগাত ফলাফল ইনসানা তুই আহসানি তাকবীর, আমি কত উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি, চোখটা সামনে না দিয়ে ধরেন সাইডে দিয়ে দিল, ঝামেলা হয়ে গেছে, ঠিক না? অথবা নাক দিয়েছে এটা নাক নাই, অথবা চাকমাকের মতো নাক সাঁওতাল, হ্যাঁ? তাহলে দেখেন যে মানে কি সব ঠিক আছে কিন্তু কোয়ালিটিতে প্রবলেম। এরকম যদি আরবিসি অ্যামিনো অ্যাসিড যতটা থাকার কথা ততটা ঠিক আছে, জায়গা মতো না, 6টা 12তে 12টা 6, তখন আমরা কি বলি সিকেল সেল অ্যানিমিয়া। গ্লুটামিক অ্যাসিড আর ভ্যালিনের মধ্যে এক্সচেঞ্জ হয়, ঠিক না? সিকেল সেল অ্যানিমিয়া। তারপরে কি আরবিসি যা দরকার ছিল অ্যামিনো অ্যাসিডের মধ্যে যতটা প্রোটিন দরকার ছিল সব আছে, কিন্তু 6-এর জায়গায় 12, 12-এর জায়গায় 6। মুখ চলে গেছে এই পাশে, নাক চলে গেছে আর এক পাশে, তার মানে কি কোয়ালিটি সমস্যা। এরপরে হিমোগ্লোবিনোপ্যাথি, কোয়ালিটিতে সমস্যা হলে কি বলে? হিমোগ্লোবিনোপ্যাথি। হিমোগ্লোবিনোপ্যাথি আছে 5 প্রকারের, হিমোগ্লোবিন এস, হিমোগ্লোবিন বি, হিমোগ্লোবিন সি, এরকম। আমাদের এসটা আমরা বেশি করি সিকেল সেল অ্যানিমিয়া। আর যদি কোয়ান্টিটিতে সমস্যা হয়, তাহলে কোয়ান্টিটি মানে কি বোঝা যাচ্ছে কি? আরবিসি অ্যামিনো অ্যাসিড থাকার কথা ছিল 60টা, কিন্তু আছে কয়টা? 59টা। আছে কয়টা? 58টা। তাহলে নাই, একটা দুইটা অথবা একাধিক নাই। নাই মানে কি? কোয়ান্টিটিতে প্রবলেম, তাহলে থ্যালাসেমিয়া। তাহলে আমরা কি বলবো? গ্লোবিউলিন চেইনের কোয়ালিটিটিভ প্রবলেম হইলে হিমোগ্লোবিনোপ্যাথি, কোয়ান্টিটিতে প্রবলেম হইলে থ্যালাসেমিয়া। এবার আসেন যে আমরা শিখলাম কি? থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া আবার দুই প্রকার। আলফা সমস্যা হলে আলফা থ্যালাসেমিয়া, তারপরে অনেক কিছু, কিন্তু সিকুয়েন্সিয়ালি আগালে আপনি পারবেন, কঠিন কিছু না, অনেক কিছু না, সিকুয়েন্সিয়াল আগে এই জিনিসটাই অনেকে জানে না, অথচ এমবিবিএস পাস করতেছে। জিজ্ঞেস করেন যে বলতো হিমোগ্লোবিনোপ্যাথি আর থ্যালাসেমিয়ার মধ্যে পার্থক্য, জিজ্ঞেস করেন আপনাদের বন্ধু বান্ধব যদি মেডিকেল কলেজে যারা আছে পারবে না। মানুষের কথা আমি তো পারতাম না, আমি সে কথা বলে আছে, আমি তো এমআরসি বা আটন দেওয়ার সময় শিখছি, ঠিক আছে? কারণ কেউ আপনাকে এই যে আমি আগে আপনাদের বলে দিচ্ছি মাথায়, এবার যদি মুখস্থ কয়েকদিন করে মনে নাও থাকে, কিন্তু যখন শুনবেন বা দেখবেন এক জায়গায় তখন কিন্তু পারবেন, মাথায় একবার ঢুকছে বিষয়টা, ঠিক আছে? তাহলে এইগুলো আমরা শিখছি কোন সময়? ওই এফসিপিএস দেওয়ার সময়, এমআরসিপি দেওয়ার সময়, কারণ কেউ বলে না, আর বইতে এইভাবে লেখা নেই, ভবিষ্যতে কিন্তু এইভাবে লেখা নেই যে কোয়ালিটির সমস্যা, কোয়ান্টিটির সমস্যা। এটা বলছি খালেদ আল মাকরাবি নামে একটা বই আছে, ওখানে কোনো বই তো আসলে স্বয়ংসম্পূর্ণ না, 3-4টা বই যখন পড়বেন তখন আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে? তবে এই যে 3টা সমস্যা হওয়ার কারণে দেখেন, আয়রনের সমস্যা হলে আয়রন ডেফিসিয়েন্সি, প্রোটোপোরফাইরিনের সাইডোব্লাস্টিক, আর এটার সমস্যা হলে থ্যালাসেমিয়া অথবা হিমোগ্লোবিনোপ্যাথি, ঠিক আছে? এরপরে দেখেন তাহলে আবার খেয়াল করেন কেন আমি এই আলোচনাটায় আসতেছি। এই 3টাই হলো আরবিসি র ম্যাটেরিয়াল। মানে আমি আবার আগের জায়গায় চলে গেলাম, আগে এটা বলে নিলাম কেন, এবার বুঝতে সুবিধা হবে। এই 3টাই কি আরবিসি র ম্যাটেরিয়াল। এখন এই 3টা মিলে তৈরি করে হিমোগ্লোবিন, আরবিসির মূল জিনিস আছেই তো একটা জিনিস হিমোগ্লোবিন, ঠিক আছে? এখন আসেন এই 3টার কোনো একটাই যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হিমোগ্লোবিন তৈরি হবে না। আর যতক্ষণ পর্যন্ত হিমোগ্লোবিন নির্দিষ্ট মাত্রায় আরবিসির মধ্যে অ্যাকোয়ার্ড না হবে ততক্ষণ পর্যন্ত রেডিকুলোসাইট ডিভাইডেশন চলতেই থাকবে। আমরা কি বলছি? রেডিকুলোসাইট বারবার ডিভাইড হবে, উদ্দেশ্য একটাই, হিমোগ্লোবিন অ্যাকোয়ার্ড করা। হিমোগ্লোবিন অ্যাকোয়ার্ড হয়ে গেছে,
ছেড়ে দিবে পেরিফেরাল ব্লাড ফিল্মে, এবার রেটিকুলোসাইট নাই, হয়ে গেছে আরবিসি। যতক্ষণ পর্যন্ত সে অ্যাকোয়ার্ড করতে না পারবে, সে তো বনমরি থেকে বের হয়েছে, পেরিফেরাল ব্লাড ফিল্মে যাচ্ছে, 3 দিন ব্যাপী তার যাত্রা। এই যাত্রায় সে বারবার ডিভাইডেশন হয়ে হিমোগ্লোবিন অ্যাকোয়ার্ড করে কী করবে, আরবিসি হয়ে যাবে। হিমোগ্লোবিনটা সাপ্লাই দিয়ে দেয় ম্যাক্রোফেজ, সাপ্লাই দিয়ে দেয় ম্যাক্রোফেজ। এই যে আয়রন, ক্লোরোফ্লোরাইড, এগুলো সব ম্যাক্রোফেজের মধ্যে থাকে, ও সাপ্লাই দেয়। ঠিক আছে, এগুলো আরও মলিকুলার লেভেল কথাবার্তা, মনে না রাখলে কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করেন, তাহলে একটা রেটিকুলোসাইট এই তিনটা কোনো একটা সমস্যা, এই তিনটা কোনো একটা সমস্যা, তাহলে তার বারবার ডিভাইডেশন হতে থাকবে। কেন ডিভাইডেশন হবে? কারণ সে হিমোগ্লোবিন চায়, কিন্তু হিমোগ্লোবিনের র ম্যাটেরিয়ালস নাই। তাহলে সমস্যাটা কী হবে? সমস্যা হলো এই রেটিকুলোসাইটটা বেশি বেশি ডিভাইডেশন হওয়ার কারণে সাইজে ছোটো হয়ে যাবে, বেশি বেশি ডিভাইডেশন ছোটো হয়ে যাবে। তাহলে ওই যে আরবিসি, র ম্যাটেরিয়ালসের ডেফিসিয়েন্সি থাকার কারণে আমরা যে আরবিসিটা পাবো, সেই আরবিসিটা কি নর্মাল এমসিইউ পাবো না ছোটো এমসিইউ পাবো? তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, কি হয় মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। এবার আসেন, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া 3 প্রকারের। কয় প্রকারের? মানে এটাকে মুখস্থ করতে হবে যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া 3 প্রকারের। অনেকে মুখস্থ করে, এখন কি আর মুখস্থ করা লাগবে? এখন কেউ যদি ভুলেও বলে যে ইলিপ্টোসাইটোসিস, এটা হলো মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, স্পোরোসাইটোসিস, এটা হলো মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, তাহলে আপনার না না এটা তো হইতেই পারে, কারণ র ম্যাটেরিয়াল তিনটার মধ্যে তো ইলিপ্টোসাইটোসিসও নাই, মাইক্রোসাইটোসিসও নাই। তাহলে এই যে জানলেন আপনি, এরপরে যে ভুল দিলেও আপনি বুঝতে পারবেন এটা ভুল। ক্লিয়ার? তাহলে এ বলার উদ্দেশ্য বুঝছেন কেন এটা আগে বলছি এরপরে পরে বলছি, বুঝছেন? তাহলে জিনিসটা আপনার ভিতর থেকে একদম জানলেন। ইহাও ডেভিশনে লেখা, ইয়ে পড়ছি ইউসেমিলির একটা বই আছে, নাম প্যাথোমা, ওই বই থেকে। তাহলে খেয়াল করেন, তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, মাইক্রো কেন? মাইক্রো সাইজ ছোটো, কেন সাইজে ছোটো হলো? হিমোগ্লোবিন অ্যাকোয়ার্ড করার জন্য বারবার ডিভাইডেশন হয়েছে, এই কথাটা ডেভিশনে লেখা আছে। হিমোগ্লোবিন অ্যাকোয়ার্ড করার জন্য বারবার ডিভাইডেশন হয়েছে, বারবার ডিভাইডেশন, হিমোগ্লোবিন নাই, ডিভাইডেশন তো চলতেই থাকবে, যতক্ষণ না পারবে ততক্ষণ পর্যন্ত সে ডিভাইডেশন করবে, সাইজে ছোটো হয়ে যাচ্ছে মাইক্রোসাইটিক। সাইজে ছোটো, হিমোগ্লোবিন কম, হাইপোক্রোমিক, হিমোগ্লোবিন কম আছে বিধায় তো সে রং নিতে পারতেছে না, হাইপোক্রোমিক। অ্যানিমিয়া মানে যেহেতু আরবিসি কমে গেছে অ্যানিমিয়া। তাহলে আয়রন সমস্যা, আয়রন ডেফিসিয়েন্সি। প্রোটোপোরফাইরিনের সমস্যা, সমস্যা পেথি। আরেকটা আছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, ওটা আবার 2 নৌকায় পা দেওয়া, ও নর্মোপ্লাস্টিকও হয় আবার মাইক্রো, ওটা 2 নৌকায় পা দেওয়া, তো এই জন্য ওটা যদি আপনি না বলেন পরীক্ষা হলে কোনো সমস্যা নেই। কিন্তু এই 3টা না বললে মাইন্ড করবে স্যার, ঠিক আছে? এই 3 না বললে মাইন্ড করবে, তাহলে খুবই সহজ হয়ে গেল। তাহলে দেখেন, তাহলে আজকে আমরা যতটুকু বললাম ততটুকু সামারি করি, ঠিক আছে? বড়টা আসলে কি, এই যে আগে থেকে আপনারা 3টা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া মুখস্থ করছেন, আর এখন মুখস্থ করা ছাড়াই আমরা পারতেছি, মানে এই যে ভালো লাগাটা, মানে এই যে ভালো লাগাটা, এটাই তো আপনার একদিন চলে যাবে, বলে না যে পড়ায় যদি রসবোধ না থাকে, ঠিক আছে? তাহলে আপনার সেই পড়াটা মানে মজা যদি না পান আপনি করে, তাহলে কিন্তু মজা নয়, মানে আপনার ভালো লাগবে না। আমি কিন্তু বলতে পারতাম আয়রন ডেফিসিয়েন্সি, বা বলতে পারতাম এইভাবে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া 3 প্রকার, এই 3 প্রকার, তাহলে এটা কিন্তু আমাদের জানতে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আর হইল না, হইলো। এখন এই যে ভিতর থেকে বললাম, এখন আপনাকে মানে চাইলেও কেউ মানে ভুলাইতে পারবে না যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া 3 প্রকার। আপনি তো নিশ্চয়ই এরপরেও ভিতরে পড়া আছে, এগুলো আপনাদের জন্য দরকার নেই। এই যে প্রোটোপোরফাইরিন আর আয়রন, এই দুটো তৈরি হয় নিমের মধ্যে, যারা ভালো পারেন মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে কোনো দরকার নেই। প্রোটোপোরফাইরিন থাকে হলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে, আয়রন থাকে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম থেকে আয়রন যায় কোথায়? মাইটোকন্ড্রিয়ার ভিতরে যায়। মাইটোকন্ড্রিয়ার ভিতরে মেশিন আছে, ওই মেশিনের মাধ্যমে এই দুইটা একসাথে হয়ে তৈরি করে হিম। পেশেন্টের যদি প্রোটোপোরফাইরিন না থাকে, প্রোটোপোরফাইরিন না থাকে, তাহলে আয়রন মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকছে কিন্তু প্রোটোপোরফাইরিন নাই, আয়রন মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকছে কিন্তু প্রোটোপোরফাইরিন নাই, তাহলে কি হিম সে হইতে পারবে? পারবে? পারবে না। তখন এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই আয়রনগুলো ট্র্যাপড হয়ে যাবে, জমে যাবে, বেরোতে পারে না। ঢোকার রিসেপ্টর আছে, বের হওয়ার রিসেপ্টর নাই, বের হওয়ার রিসেপ্টর আছে হিমের, আয়রনের নাই। ঢোকার রিসেপ্টর আছে আয়রনের, কিন্তু
বের হওয়ার রিসেপ্টর আছে হিমের, ঠিক আছে? তাহলে আয়রন আর বেরোতে পারবে না। যদি হিম হয় তাহলে বেরোতে পারবে, হিম না হইলে আর বেরোতে পারবে। তাহলে আয়রন ঢুকছে, এবার আর বেরোতে পারতেছে, তাহলে আয়রন মাইক্রোবিয়ামের ভিতরে ট্র্যাপড হয়ে যাবে। এই ট্র্যাপড হওয়া আয়রন কোথায় পাবেন? আপনি সাইটোপ্লাজমিক অ্যানিমিয়াতে পাবেন, ঠিক কি না? সাইটোপ্লাজমিক অ্যানিমিয়াতে পাবো না? তাহলে সাইটোপ্লাজমিক অ্যানিমিয়ার পেরিফেরাল ব্লাড ফিল্ম যখন করি, তখন এই যে ট্র্যাপড আরবিসিগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, সেগুলো আমরা দেখি একেবারে হিম রিং। তাহলে সাইটোপ্লাজমিক অ্যানিমিয়ার পেরিফেরাল ব্লাড ফিল্মে কী পাই? হিম রিং পাই। ইহাই লেখা মুখস্থ করে যে হিম রিং কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমিক অ্যানিমিয়া। হিম রিং কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমিক অ্যানিমিয়া। হিম রিং কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমিক অ্যানিমিয়া। মুখস্থ করবেন, এক সপ্তাহ পরে নাই, ভুলে যাবেন। আর এইভাবে মনে রাখেন, আর ভুলে যাবেন। তাহলে আমরা আমাদের করতে হবে না যে পেরিফেরাল ব্লাড ফিল্মে হায়োজলি বডি কোথায় পাওয়া যায়, অর রড সেল কোথায় পাওয়া যায়, হ্যাঁ, এরপরে এটা কোথায় পাওয়া যায়, ওটা কোথায় পাওয়া যায়, কত কিছু করতে হবে। তার মধ্যে একটা শিখাই দিলাম, তাহলে সাইটোপ্লাজমিক অ্যানিমিয়া হিম রিং। তাহলে বলে দিল একটা পেশেন্টের হিমোগ্লোবিন কত, 8 বলে দিল। এই পেশেন্টের বলে দিল যে রেটিকুলোসাইট কাউন্ট অনেক বেশি। এখনও নন স্পেসিফিক, কারণ রেটিকুলোসাইট কাউন্ট তো সব অ্যানিমিয়াতে পারে। এবার বললো পেরিফেরাল ব্লাড ফিল্ম যখন আপনি করলেন, পেরিফেরাল ব্লাড ফিল্মে আপনাকে হিম রিং পাবেন না, কিন্তু অনেক কিছু এই আসে সিরিয়াস পারফর্ম তৈরি হইতে পারলো না। ওইটাই তো বলে সাইটোপ্লাজমিক অ্যানিমিয়া, ওইটাই সাইটোপ্লাজমিক অ্যানিমিয়া। এখন আপনি তো খালি চোখ দিয়ে এটা দেখবেন না, ঠিক না? তাহলে আমরা পেরিফেরাল ব্লাডে হিম রিং পাই, ওই হিম রিংটা হলো ডায়াগনস্টিক। হিম রিংটা কি? সিরিয়াস পরীক্ষা আসে, এ পেশেন্ট অফ 14 years old boy come to you with the complaint of light headache. এটা একটা অ্যানিমিয়ার ফিচার, লাইট হেডেক। লাইট হেডেক মানে হেডেকটা অল্প অল্প, ঠিক আছে? ডেভিডসনে আজকেই পড়বেন, একদম প্রথম পৃষ্ঠায় লেখা আছে যে অ্যানিমিয়ার নন স্পেসিফিক ফিচার, স্পেসিফিক ফিচার। নন স্পেসিফিক ফিচারের মধ্যে লেখা আছে লাইট হেডেক, টায়ার্ডনেস, লেথার্জি, ম্যালাইস, এগুলো নন স্পেসিফিক। আর সাইনের মধ্যে লেখা আছে পালপিটেশন। তাহলে লাইট হেডেক নিয়ে আসছে। এবার বলছে অন মানে আফটার ডুইং সিবিসি হিমোগ্লোবিন 8, রেটিকুলোসাইট কাউন্ট 4%, আর পেরিফেরাল ব্লাড ফিল্মে হিম রিং পাওয়া যায়। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এখন আপনি কি দিয়ে দেখতেছেন? লাইট মাইক্রোস্কোপ না ইলেকট্রন মাইক্রোস্কোপ? ঠিক আছে, আরবিসির সাইজ ছোটো। এখন কি মনে করেন দুনিয়ার সব কিছু করতে জান, তাহলে এই যে যারা হেমাটোলজিস্ট, ওরা তো খালি জানে যে এই যে করলে এবার কি রোলাক্স ফর্মেশন আছে না নাই। তারা দেখবে যে এটি হিম রিং, এটা হায়োজলি বডি না অর রড সেল, তারা দেখবে এই পাইলে এইটা ডায়াগনোসিস, না পাইলে বলবে যে নন স্পেসিফিক ফাইন। ওই বান্ধব তো সব করে না, তার হেমাটোলজিতে যে কটা লাগে ওটা করছে, বুঝলেন না? এর বেশি তো সম্ভব না, ঠিক আছে? আর এগুলো বইতে লেখা আছে অনেক কিছু। যখন কোনো কিছু মেলে না তখন বলে যে রিচেক করেন, আবার তখন হলো বইয়ের সাথে মিলায় দেয়। এগুলো তো নর্মাল থাকে, তো অনেক কিছু অর্গানাইজের অভাব নেই। বইতে লেখা 200 রকমের অর্গানাইজ আছে। কিন্তু আপনি করছেন কি? আপনি করছেন মেমব্রেন বাউন্ড অর্গানালি, বইতে আছে 13টা, আপনাদের বইতে আছে 13টা, ঠিক আছে? মেমব্রেন বাউন্ড, মেমব্রেন নন, ওই কটা বলছি আমরা। আর আরও যে 200 রকমের আছে এগুলো করবো, তাহলে শিখলাম। এটার কারণে আমাদের রাইবোজোম জানতে হয়, আমাদের মাইটোকন্ড্রিয়া জানতে হয়, আমাদের সেন্ট্রিওল জানতে হয়, গলগি বডি জানতে হয়, হ্যাঁ, আমাদের নিউক্লিওজোম, নিউক্লিয়াস, ওটা তো নিউক্লিয়াসের মধ্যে চলে গেল, আমাদের পারাসিজম জানতে হয়, লাইসোজোম জানতে হয়। আমাদের যেগুলো লাগে আমরা সেগুলো জানি। রেয়ার ডিজিজ, নন স্পেসিফিক ফাইন্ডিং, ওই রোগ মনে করেন কেউ পাইলেও ডায়াগনোসিস করতে পারে না, ওগুলো বেশি দিন বাঁচে না, ছোটোবেলায় মরে যায়, সব নিয়ে তো আমার কমন দরকার। কমন থিং কমনলি হ্যাপেন, রেয়ারলি হ্যাপেন। আর রেয়ার ডিজিজ কোনো একজন ডাক্তারের কাছে গিয়ে ডায়াগনোসিস হয়ে গেছে, 3, 4, 10 জন ডাক্তারের কাছে ঘুরতে এরপরে ডায়াগনোসিস হয়। প্রথমেই যদি ভালো কারো কাছে পড়ে তাহলে তো কপাল ভালো। আর 50-60টা করে রুগী দেখে, এত চিন্তা করার টাইম ভালো জানে। মানে যেগুলো নর্মাল কমন সেগুলো চিন্তা করে, কমনের বাইরে কেউ চিন্তা করে। কমনের বাইরে হইলেই আপনাকে
বিভিন্ন ডাক্তারের দরজায় দরজায় ঘুরতে হবে, কোনো একটা মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, এবার ধাপে 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 টেস্ট করে ওটা ডায়াগনোসিস হবে। কমনের বাইরে দিলেই এরকম হবে। দেখেন না, সিম্পল জ্বর নিয়ে ঘুরতে ঘুরতে বাইরে সে আনোমালজি লেভিশনে একটা বক্স লাগা আছে, এখানে 50টার উপরে রোগের নাম লেখা আছে। এটা কি চেম্বারে ডায়াগনোসিসের জিনিস? বাইরে সে আনোমালজি বিশাল বড়, তাহলে বিষয়গুলো এরকম। কিন্তু এমনি জ্বর, ডেঙ্গু, তারপর টাইফয়েড, চিকুনগুনিয়া, এবারে অ্যাবসেস, এই যে নর্মাল সাইনোসাইটিস, হ্যাঁ, টনসিলাইটিস, এগুলো কি চেম্বারে ডায়াগনোসিস। কিন্তু মনে করেন কি তার প্যারাঅর্টিক একটা নিম্ন টিউমিনাল লিম্ফোমা। লিম্ফোমা তো প্রথম দিনই তো বোঝা যায় লিম্ফোমা উৎপত্তি হয়ে যাবে, আস্তে আস্তে লিম্ফোমগুলো ডাকবে। এখন আর্লি ফিচার কি অ্যানিমিয়া, কিন্তু কোনো লিম্ফোটিক দিতে পাওয়া যাচ্ছে না, সাইজে তো ছোটো, হাতেও পারে। তার মানে কি পাইরেক্সিয়া আমার অরিজিন নিয়ে এসে চলবে 1 মাস, 2 মাস, 3 মাস। এই 3 মাসে যে যত ডাক্তারের কাছে যাবে কোনো ডায়াগনোসিস হবে না। 3 মাস পরে হয়তো দেখা গেলো আমার কাছে এসে আমি আতায় উঠে একটা লিম্ফোম পাইছি। আর আমি যদি বলি যে আমি কারা দেখছি কিচ্ছু জানি না, আরে ভাই এই লিম্ফোমটা সাইজে বড় হইতে সময় লাগে 3 মাসের। আবার লিম্ফোম কি এক্সিলাতে লিম্ফোম 2 সেন্টিমিটার বা তার থেকে বেশি হলে সিগনিফিকেন্ট, এর থেকে কম হলে সিগনিফিকেন্ট না। আপনারা আমার যারা লিন অ্যান্ড 3% সহায়তা না দিয়ে দেবেন সিগনিফিকেন্ট না, ঠিক আছে? এই ইনগুইনাল। আর যদি এক্সিলাতে হয় 1 সেন্টিমিটার সিগনিফিকেন্ট, মানে ঠিক আছে। আর এই সার্ভাইকাল হয় 0.5 সিগনিফিকেন্ট। এখন এই হইতে তো টাইম লাগবে নাকি একদিনে, মানে 1 লাখে তো তার কাছে ওঠা যাবে, আস্তে আস্তে তার কাছে উঠতে হবে। তাহলে এই যে 3 মাস ফিচার তো প্রথম দিন থেকেই আছে তার, কিন্তু কেউ ডায়াগনোস করতে পারছে না, ঘুরে ঘুরে বিভিন্ন ডাক্তারের কাছে যায়। 3 মাসের মাথায় যার কাছে গেছে সে যদি আবার ভালো ক্লিনিশিয়ান হয় তাহলে ডায়াগনোস হয়ে যাবে। ডাক্তারের দোষ দিয়ে লাভ আছে না। যে কয় গতকালকে ভাইরাল হয়েছে রব্বানির ভিডিও দেখছেন? গোলাম কোম্পানি ছাত্রলীগের নিউরো সায়েন্সে গিয়েছে। আচ্ছা, একটা হসপিটালে সিট নাই, এটা কি ডাক্তারের দোষ? এখন এই মানে ওই একটা গালি দিছে দেখছেন? আরে ভাই ও যদি এখন সারা জীবনও এইসব কাম করে আর আওয়ামী লীগের সে কোনো দিন কোনো পোস্ট পাবে না, ছাত্রলীগ এগুলো তো মাইসে বুঝে। তুমি যখন থাকা তখন আকাম করছো, এখন খুব ভাব নিচ্ছ। পাশের নৌকার মাথায় করে এসে ধান টানতে, মানে এটাই। তুই যা গুলি করছে কে সেটাতে খোঁজ আগে, এই খোঁজার কাম নাই। গুলি আইলে কোন জায়গা থেকে সেটার খবর নাই। ডাক্তার কেন চিকিৎসা দিতে পারতেছে না, সিট নেই কেন, সেটা দোষ, ঠিক আছে? যা যে গুলি করছে ওটা তো আগে, ও গুলি করছে দিদি তো আজকে এই অবস্থা, ওই কিছু করবে না। মানে আমরা ডাক্তার শ্রেণী হলো মানে অদম, নিরীহ, ঠিক আছে? আমাদের নেতাগুলো সব পাতাটা, যার ফলে সমস্যা। যারা সরকারি চাকরি টাকরি বিসিএসে ঢোকে তারা তো আরও অবস্থা খারাপ। এই গ্রামগঞ্জে মেম্বার চেয়ারম্যানের উৎপাদ, ঠিক আছে? এটা সিম্পল মারামারি হবে, বলবে কি আমার মেজর সার্টিফিকেট, মেজর ইঞ্জুরি সার্টিফিকেট দেন। মেজর ইঞ্জুরি সার্টিফিকেট দিলে মামলা করলে 7 বছরের জেল। এমন খেয়াল করেন বিষয়টা হলো প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের 2-3টা গ্রুপ, একটা চেয়ারম্যানের গ্রুপ, একটা মেয়রের গ্রুপ, আর একটা এমপির গ্রুপ। এখন আমি হলো ধরেন না, হ্যাঁ, এখন মারামারি করছে কি চেয়ারম্যানের গ্রুপ, ঠিক আছে? তো হয়েছে কি সিম্পল ধরেন একটু একটা রেডিয়াস ভান্সাস, এটা কি মাইনর ইঞ্জুরি হিসাবে মাইনর, কারণ মেজর সার্টিফিকেট দিলে কিন্তু 7 বছরের জেল। আর মেজর ইঞ্জুরি কি আপনারা করছেন ফরেন্সিক গ্রিভিয়াস হার্ট, চোখ নাই, ইমাস্কুলেশন, ফেস ডিসফিগার হয়ে গেছে, কোনো একটা অর্গান চলে গেছে, ঠিক না? তাহলে ওই 7টার মধ্যে যদি থাকে তাহলে মেজর ইঞ্জুরি, আর না হলে কি মাইনর ইঞ্জুরি, কারণ 7 বছর জেল। এখন হয়েছে কি সিম্পল হাত ভেঙে গেছে, কারণ রেডিয়াস আছে, কিচ্ছু নাই, 2-3 ট্রান্সফার করলে ভালো হয়ে যাবে, ঠিক না? তাহলে এটা অবশ্যই ক্ষতি, কিন্তু এটা মাইনর ইঞ্জুরি। এখন চেয়ারম্যানের গ্রুপ এসে বললে আমার বলতেছে ডাক্তার সাহেব মেজর ইঞ্জুরি সার্টিফিকেট দিতে হবে। আবার মেজর ইঞ্জুরি সার্টিফিকেট মানে যে মাইক খাইছে সে চেয়ারম্যানের গ্রুপে, আর যে মাইক দিছে সে আবার ধরেন এমপির গ্রুপে। এই তো হয় নাকি? এমপির গ্রুপ এসে বলতেছে ডাক্তার সাহেব কোনো সার্টিফিকেটই দেওয়া যাবে। সিপাইকে আমি কথা বলছি, তাহলে আমি দিই নাই কেন? চেয়ারম্যানের গ্রুপ খেপা। আর আমি দিছি কেন? তাহলে এমপির গ্রুপ খেপা। আমি তো বাড়ি যেতে পারবো না, বুঝছেন বিষয়?
তাহলে এই জন্য যারা বিসিএস দিয়ে গ্রামে যায় এরা সবচেয়ে নিরীহ ডাক্তার, ঠিক আছে? কোনো ক্ষমতা নাই, কিচ্ছু নাই, নিধিরাম সরকার, ঠিক আছে? সুতরাং খালি ওই যখন ওই অ্যাটাস্টেড করতে হয় তখন খালি না সরকারি গেজেটেড কর্মকর্তা অ্যাটাস্টেড করেন। ভাইবারা তো বলে যখন অ্যাটাস্টেড করি তখনই খালি মনে হয় যে আমি একজন সরকারি কর্মকর্তা, আর বাকি অল টাইম মনে হয় যে কোনো সময় ইমার্জেন্সি নাই সে ঝামেলা করে, অক্সিজেন নাই কেন, এটা নাই কেন, ওটা কি ডাক্তারের অক্সিজেন নাই কেন, সেটা ডাক্তার আছে যা না পুলিশের লাগে ঝামেলা করে। পুলিশ একটা কনস্টেবল সেকেন্ড ক্লাস, এসআইও কিন্তু সেকেন্ড ক্লাস, শুধুমাত্র ওসি যে সে নন গেজেটেড ফার্স্ট ক্লাস, গেজেটেড। আর এসআই কনস্টেবল হাবিলদার সব সেকেন্ড ক্লাস কর্মচারী। অর্থাৎ একটা এসআইও লাগে আপনি কথা বলতে পারবেন, তার বিরুদ্ধে তো কিছু বলা যাবে, তার সার কয়। আর আপনি আমি আমাদের তো ভাই, গেজেটেড কর্মকর্তা আমরা হলো ভাই। হ্যাঁ, তাহলে বিষয়টা বলছেন, তাহলে ইহার নাম বাংলাদেশ, কিছু করার নেই। আর বিদেশে আপনার ডাক্তার কোন যেতেই পারবেন না, এর আগে কত রকমের ঝামেলা আছে। এখন নবম গ্রেড, যখন গ্রেড উঠাই দিছে, আর ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস তখন না, এখন বলে যারা বিসিএস দিয়ে ঢুকে তারা নবম গ্রেডের কর্ম। প্রত্যেকটা গ্রেড টু, তবে রাষ্ট্রপতি একা গ্রেড ওয়ান আর প্রধানমন্ত্রী। প্রফেসর যারা তারা হলো গ্রেড টু, মানে 2-3। মেডিকেল কলেজের প্রফেসর হলো 3, আর ভার্সিটি যদি হয় প্রফেসর তাহলে হলো গ্রেড 2। যাই হোক, ভাগ আছে। বিসিএস দিয়ে ঢুকলে নবম মেডিকেল। যাই হোক, তাহলে ইহা হলো মানে সোনার দেশ বাংলাদেশ, কিছু করার নেই। আর এখন তো মাত্র পাস করতেছেন, ডাক্তার হইলে প্রথম একটা ফিলিংস আসে যে ডাক্তার, হ্যাঁ, এরপরে আস্তে আস্তে যখন দেখবেন চারদিকে অবস্থা খারাপ তখন আবার তাহলে বিষয়টা রয়েছে। আর সবচেয়ে আপনারা যারা বেসরকারিতে করছেন, যদি ফ্যামিলি সাপোর্ট থাকে তাহলে জাস্ট আপনার এমবিবিএস ইন্টারনেট সময়ই আপনারা বাহিরের দেশের পরীক্ষাগুলো দেবেন, এমআরসিপি, এমআরসিএস, এমসি, ইউএসএমএল। হ্যাঁ, ইউএসএমএল আপনি এখনই দিতে পারবেন 50 ইয়ারে বসেই। হ্যাঁ, ইউএসএমএল 50 ইয়ারে বসে আপনি দিতে পারবেন। ইউএসএমএল 3টা পার্ট, হ্যাঁ, ইউএসএমএল কয়টা পার্ট?